নমস্কার, আজকের আমাদের এই ইন্ডাকশন মিটিং শুরু করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় শঙ্কর সরকার, উপস্থিত আছেন ডক্টর শিবানী ঘোষ, আমি আছি শিকার পক্ষ থেকে, এবং অনলাইনে আমাদের মধ্যে আছেন ডক্টর বর্ণনা গো ঠাকুরতা, ডক্টর শ্রাবন্তী চৌধুরী, বিহাফ অফ স্কুল অফ সোশ্যাল সায়েন্স, রিজিওনাল ডাইরেক্টর প্রেমানন্দ জানা আছেন, এবং আমাদের বিভিন্ন স্টাডি সেন্টারের দেখতে পাচ্ছি কয়েকজন কোঅর্ডিনেটরও আছেন। আমাদের আজকের যে অনুষ্ঠান ইন্ডাকশন মিটিং, সেটা মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আমরা করছি। আমরা প্রত্যেকটা একাডেমিক সেশনের শুরুতে আমরা ইন্ডাকশন মিটিং করে থাকি। ইন্ডাকশন মিটিং হচ্ছে পরিচিতি সভা। যারা আমাদের সিস্টেমে নতুন ভর্তি হয়েছে এই 2021-22 একাডেমিক সেশনে, তাদের জন্য এই প্রোগ্রাম আমরা করে থাকি প্রত্যেক বছরই। যেটা নতুন ব্যবস্থা হচ্ছে সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে করছি। প্রায়ার টু প্যান্ডেমিক আমরা বিভিন্ন কলেজে স্টাডি সেন্টারে গিয়ে এই ধরনের প্রোগ্রাম করেছি। সেখানে প্রচুর ছাত্রছাত্রী আসতো এবং আমরা তাদেরকে বোঝাতাম যে কিভাবে পড়াশোনাটা হবে, কারণ যারা রেগুলার মোড থেকে একটা নতুন শিক্ষা ব্যবস্থায় তো আসছে, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ব্যবস্থায়, তো সেখানে মেথোডোলজিটা কি, সিলেবাস এক, ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য রেগুলার ইউনিভার্সিটির যা সিলেবাস, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একই সিলেবাস। কারণ বিশ্ববিদ্যালয় হিসাবে, হায়ার এডুকেশন ইনস্টিটিউট হিসাবে আমাদের প্রত্যেককে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের যে মডেল কারিকুলার সেটা ফলো করতে হয়। সুতরাং সিলেবাসের পক্ষ থেকে বা কোর্স কন্টেন্টের দিক থেকে কোনো ডেভিয়েশন নেই। যেটা আলাদা সেটা হচ্ছে মেথোডোলজি। আমরা কিভাবে পৌঁছবো, আমাদের তো ক্লাসরুম টিচিং লিমিটেড, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ছাত্রছাত্রীর কাছে পৌঁছবো, আমরা কিভাবে কোর্সটা কমপ্লিট করব, সেই বিষয়গুলো আলোচনা করার জন্যই আজকে আমাদের এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে। তো আমাদের মধ্যে স্যার আছেন, স্যারকে বলবো দু চারটে কথা বলার, তারপরে আমরা আমাদের যারা একাডেমিক ফ্যাকাল্টি আছেন, ডক্টর বর্ণনা গো ঠাকুরতা, ডক্টর শ্রাবণ, তারা বলবেন যে স্পেসিফিক যে কোর্সগুলো আছে। এটা আমাদের করা হয়েছে সোশ্যাল সায়েন্সের পক্ষ থেকে। সোশ্যাল সায়েন্সে আমাদের 3টে প্রোগ্রাম সিবিসিএস ইন্ট্রোডিউসড হয়েছে। আরেকটা নতুন ব্যবস্থা আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে সিবিসিএস, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, অর্থাৎ একটা নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন কারিকুলাম আমরা ইন্ট্রোডিউস করেছি 2021-22 থেকে, যেটা আমাদের প্রথম শুরু হয়েছিল 97-98। এতদিনে আমরা নতুন কোর্স এবং খোল নলচে চেঞ্জ করে দিয়েছি ইউজিসির কারিকুলাম অনুযায়ী 2021-22 থেকে। এবং বিটিপির ক্ষেত্রে বা আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আমরা যেটা এখন আলোচনা করব, হিস্ট্রি, পল সায়েন্স এবং সোশিওলজি, এই 3টে বিষয়ের মাস্টারমশাই ম্যাডাম আছেন, তারা আলোচনা করবেন এই কোর্স করে কি হবে, তার প্রসপেক্ট কি, এবং কিভাবে আমরা কোর্সটা কমপ্লিট করবো উইদিন 3 ইয়ার্স। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ফ্যাকাল্টিদের কাছে যাওয়ার আগে স্যারকে অনুরোধ করবো তাকে অ্যাড্রেস করার জন্য। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শারদ শুভেচ্ছা। বছরে আমরা সব ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে আমাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম গুলো, যেটাকে আমরা পিডিপি বলি, যে সেই জন্যই প্রতি বছরের মতো আপনারা শুনেছেন যে প্রফেসর ঘোষ একটু আগেই বললেন যে আমরা এবছরও ইন্ডাকশন মিটিংটা করছি, তবে এবার আমরা বৈদ্যুতিন প্ল্যাটফর্মে করছি। অন্যান্য বছরে আমরা চেষ্টা করি, গত বছরে অবশ্য তাই হয়েছিল, কিন্তু আমরা চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের মিট করতে স্টাডি সেন্টারে গিয়ে, মানে আমরা যেটা লার্নার সাপোর্ট সেন্টার বলি, সেখানে গিয়ে তাদের মিট করতে চেষ্টা করি। এটাই বরাবর হয়ে এসছে, কিন্তু এবছরে গত বছরের মতোই এরকম অবস্থার জন্য আমরা এইভাবে একটা প্ল্যাটফর্মের সাহায্য নিয়েছি, ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আমাদের মধ্যে আছেন আমাদের যারা আছেন সহকর্মীরা, তারা সবাই রয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে স্কুল অফ সোশ্যাল সায়েন্সের তরফ থেকে রয়েছে বর্ণনা রয়েছেন, ওদিকে শ্রাবন্তী রয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের মনশান্ত হয়তো আছে নাকি, আমি ঠিক শিওর নই মনশান্ত আছে কিনা মিটিং এর মধ্যে আমাদের। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি কল্যাণী রিজিওনাল সেন্টারের ডাইরেক্টর প্রেমানন্দ রয়েছেন, আরো আমার পরিচিত এর মধ্যে অনেকেই রয়েছে, শান্তনু দাম রয়েছে, তিনি ডেপুটি ডাইরেক্টর আমাদের জলপাইগুড়ি রিজিওনাল সেন্টারের। এরকম অনেকেই রয়েছে, গৌরবকেও দেখছিলাম এরকম। আর আমরা এখানে 3জন আছি, প্রফেসর অনির্বাণ ঘোষ রয়েছেন,
হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সের মনোজ আছে, আর এদিকে রয়েছেন ডক্টর শিবানী ঘোষ, আর আমি রয়েছি, আমরা তিনজন রয়েছি। তা যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেটা যাওয়ার আগে দু একটা কথা বলি। এই বছরটা আপনারা অনেকেই হয়তো জানেন বা কেউ কেউ হয়তো জানতে নাও পারেন, সেটা হচ্ছে এই বছরটা আমাদের কাছে খুব প্রাসঙ্গিক, খুব খুব ইম্পর্টেন্ট একটা বছর। কারণ এই বছরে দেখা যাচ্ছে যে তিনটে ইম্পর্টেন্ট মানে ঘটনা আমাদের ইউনিভার্সিটির যে শুরু হয়েছিল পথ চলা, সেই পথ চলার ইতিহাসে যুক্ত হয়েছে। একটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি বছরে 25তম বছরে পা দিল, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে পা দিয়েছে। একই সাথে এই বছরটা হচ্ছে আমাদের যে যার নামে ইউনিভার্সিটি, সেই মহান নেতাজি সুভাষচন্দ্র বোসের এই বছরটা হচ্ছে 125তম জন্মবার্ষিকী উৎসব শুরু হয়ে গেছে 1 বছর ধরে সেই বছর। আর একই সাথে এই বছরটা আমরা প্রথম যে ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি ন্যাক মানে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল দ্বারা, ভারতবর্ষের যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল, সেই অ্যাক্রেডিটেশন কাউন্সিল দ্বারা আমরা অ্যাক্রেডিটেড হয়েছি প্রথম স্টেট ওপেন ইউনিভার্সিটি হিসেবে, এবং এটা আমরা এ গ্রেড পেয়েছি প্রথমবারই। এটা আমাদের কাছে একটা বড় মাইলস্টোন, এটা আমাদের টার্গেটের মধ্যে ছিল। একই সাথে এবছরে আমরা যেটা চালু করতে যাচ্ছি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে, সেটা হচ্ছে সিবিসিএস প্রোগ্রামটা, যেটা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সেটা চালু করছে। সেইটার বিষয়ে আপনাদের সামনে আমাদের যারা রয়েছেন ফ্যাকাল্টি মেম্বার্স যারা রয়েছেন তারা বিশেষ জানাবেন। সমস্ত তারা অনেকদিন ধরে, বছরের প্রায় 2 বছর ধরে পরিশ্রম করে এই যে সিলেবাস এটা তৈরি করেছেন, তার বইগুলো লিখেছেন, এসএলএম সেলফ লার্নিং ম্যাটেরিয়াল তারা তৈরি করেছেন। এটা অত্যন্ত মানে আপগ্রেডেড একটা সিলেবাস তৈরি হয়েছে, সেটা চলবে। এই সিলেবাসের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটার জন্য আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা স্কুল, তারা সারা ভারতবর্ষের ইউনিভার্সিটিতে কিরকম ধরনের কাজ হচ্ছে, ভালো ইউনিভার্সিটি গুলোকে দেখে সেখান থেকে লোকেদের সাহায্য নিয়ে, সেই সব যারা আছেন সেখানকার এক্সপার্ট, তাদের প্রত্যেককে নিয়ে বোর্ড অফ স্টাডিজ তৈরি হয়েছে। সেই সব বোর্ড অফ স্টাডিজ এর তারা অ্যাপ্রুভ যে সিলেবাস, সেই সিলেবাসে আবার যারা লিখেছেন তারাও ভালো ভালো যারা বিষয়ের প্রতি জ্ঞান আছে সেরকম মানুষরাই সেই বলবে। এই বছরে সেটা চালু হচ্ছে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। একই সাথে আমাদের কিন্তু দুটো পরীক্ষা ব্যবস্থা চলবে। একটা হচ্ছে পুরোনো সিস্টেমে যারা ভর্তি হয়েছেন তাদের পরীক্ষা ব্যবস্থা চলবে, এবং প্যারালালি সমান্তরাল ভাবে যারা এবছর সিবিসিএস জয়েন করলেন তারা আবার একই সাথে তাদের জন্য ব্যবস্থা করা হবে। থেকে আমাদের একটা দুটো স্তরে পরীক্ষা ব্যবস্থা চলবে, সেটাও একটা উল্লেখযোগ্য ইস্যু, সেটা নিয়ে আলোচনা হবে। আর এই কয়েকটা কথা বলে আমি প্রাথমিকভাবে আমার বক্তব্য শেষ করছি। আমি মিটিং এ আছি, পরে আবার আলোচনা হবে, মিটিং চলাকালীন আলোচনা হবে, আপনারা শুনবেন, এবং আমার মনে হয় যে সমৃদ্ধ হবেন আজকে আলোচনা থেকে। নমস্কার। আমরা যেটা করব এখন, আমাদের যে স্টাডি মেটেরিয়াল, স্যার বলেছেন যে গত 2 বছর ধরে আমরা স্টাডি মেটেরিয়াল প্রিপারেশনের মধ্যে ছিলাম। একটা সিলেবাস তৈরি, দুটো পার্ট, একটা সিলেবাস ফ্রেম করা আর কোর্স কন্টেন্ট অনুযায়ী আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের স্যার আছেন আমাদের মধ্যে উপস্থিত, আমাদের কিছু স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গেছে, আমরা সেটা রিলিজ করব স্যারের হাত ধরে। তো এই সেম মেটেরিয়ালই আমরা আমাদের ওয়েবসাইটে তুলে দেব, যে মেটেরিয়ালটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। আমাদের যেহেতু অনেক এখানে ছাত্রছাত্রী আছে, তারা হয়তো ইমিডিয়েটলি চাইবে, সেটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। আমাদের যে ডেডিকেটেড এলএমএস আছে তার থ্রু দিয়ে এটা আমরা অ্যাভেলেবেল করবো। সুতরাং একটু টাইম লাগবে, আমাদের অ্যাডমিশন প্রসেসটা শেষ হতে এই মাসটা শেষ হয়ে যাবে, কারণ ডেট এক্সটেন্ডেড হয়েছে। বাই দ্যাট টাইম আমরা সমস্ত মেটেরিয়াল গুলো আমাদের যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে আপলোড করে দেবো, যাতে করে আমাদের রেজিস্টার্ড যারা স্টুডেন্ট তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেগুলোকে অ্যাক্সেস পাবে। এটা একটা আমাদের পরিবর্তন আনা হয়েছে। এটা ওপেন রাখা হবে না, ওপেন টু অল করা হবে না। আমাদের যারা এক্সক্লুসিভ স্টুডেন্ট হবে তারাই এই মেটেরিয়াল পাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা স্টাডি মেটেরিয়াল রিলিজ করব। ফিজিক্যাল ফর্মে বই আমরা স্টাডি সেন্টারে পাঠাবো, এটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এখন সমস্ত স্টাডি সেন্টার কলেজগুলো বন্ধ অ্যাজ পার গভর্নমেন্ট প্রোটোকল। অ্যাজ অ্যান্ড হোয়েন ইট উইল বি ওপেন,
you will get the study material, physical study material, যেটা আমরা আজকে রিলিজ করতে যাচ্ছি। সুতরাং হয়তো এই মাসের শেষে যারা আমাদের রেজিস্টার স্টুডেন্ট তারা এই স্টাডি মেটেরিয়াল গুলো পেয়ে যাবে ডিজিটাইজড ফর্মে, আর ফিজিক্যাল ফর্মে পেতে হয়তো আরো কিছুটা সময় আমাদের লেগে যেতে পারে। তো আমি স্যারকে অনুরোধ করব আমাদের স্টাডি মেটেরিয়াল গুলো স্যারকে রিলিজ করার জন্য। স্যার, এটা ইকোনমিক্স, হিস্ট্রি, কমার্স, এই তিনটে সাবজেক্টের বই এসে গেছে, মানে প্রিন্ট হয়ে এসছে। অন্য সব পেপারই আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এটা এটা আমি পড়ে দিচ্ছি আপনাদের কাছে। এই যে এসএলএমটা দেখছেন, এটা হচ্ছে এইচইসি, এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে এইচইসি। এটা অনার্স ইন ইকোনমিক্স এর বই আর কি, সিবিসিএস সিস্টেমে লেখা। এটা সিসিইসি 01 এই পেপার এবং সিসিইসি 02 এই দুটো পেপারে এটা বই। আচ্ছা, প্রসঙ্গত উল্লেখ্য যে এইটা এবছর থেকে প্রথম চালু হচ্ছে এই আন্ডার গ্রাজুয়েটে সিবিসিএস সিস্টেমে। এটা এবছরই চালু হচ্ছে, যেটা বললাম একটু আগে, যেটা বললাম সেটারই বই হচ্ছে এটা। এটা মুদ্রিত সংস্করণ, এরই ই কন্টেন্ট আপনারা আবার ইন্টারনেটেও দেখতে পাবেন, এলএমএস এর। আচ্ছা, এটা হচ্ছে যে বইটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে হিস্ট্রি। এটা অনার্স ইন হিস্ট্রি, HHI, এটার অ্যাব্রিভিয়েশন। এটা যে পেপারটা কভার করা হচ্ছে সেটা হচ্ছে CCHI 03, এই পেপারটা কভার হচ্ছে। এটা দেখুন, এটার প্রচ্ছদ একদম নতুন। এই প্রচ্ছদ গুলো প্রত্যেকটা কিন্তু এবছরেই নতুন একদম করা হচ্ছে, এবং এই বইটা খুঁজে পেতে যাতে সুবিধা হয় তাই জন্য স্পাইকে সেই বইটা সমস্ত লেখা আছে। এই জায়গাটায় স্পাইনটায় সরি আমি স্পাইক বলেছি, স্পাইনটায় এই প্রত্যেকটা নির্দেশ দেওয়া আছে যাতে খুঁজে পেতে সুবিধা হয় একইভাবে। আর সামনাসামনি দেখলে বুঝতে পারতেন প্রচ্ছদটা খুব ইমপ্রুভড, এবং বইয়ের ভিতরে যে পাতা এবং তার ছাপা সেগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য বইয়ের তুলনায়, এবং তাতে যে প্রুফ দেখা হয়েছে, বারে বারে দেখা হয়েছে, যতটা সম্ভব নির্ভুল করার চেষ্টা করা হয়েছে। এইখানে আরেকটা বই দেখুন, এটা হচ্ছে অনার্স ইন কমার্স আর কি, কমার্সের HCO। এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে যে দুটো পেপার এখানে আছে, CCCO 03 আর CCCO 04, এই দুটো। এটা একটা অন্য ধরনের, প্রত্যেকটা প্রচ্ছদ কিন্তু আলাদা হবে, মানে সাবজেক্ট ওয়াইজ। তেমনি হবে ওই দুটো একই, ঠিক। তাহলে এই হলো বইগুলোর আমরা একটা আনুষ্ঠানিক প্রকাশ করলাম। উদ্বোধন কথাটা বলবো না, আমরা আনুষ্ঠানিকভাবে দেখালাম আপনাদের। বইটা এবার চলে যাবে প্রত্যেকটা লার্নার সাপোর্ট সেন্টারে। যে সাপোর্ট সেন্টারে যেরকম ছাত্র ভর্তি হয়েছে আমাদের কাছে যেরকম ভাবে তার তথ্য থাকবে সেই অনুযায়ী পৌঁছে দেওয়া হবে। হয়তো পেতে দেরি হবে, যেটা প্রফেসর ঘোষ বললেন একটু আগেই, আপনারাও জানেন সেটা অনেকেই, যে অনেক স্টাডি সেন্টারেই এখন ভার্চুয়ালি সব কলেজে তো স্টাডি সেন্টার গুলো লোকেটেড, কলেজগুলো সবই বন্ধ ওই কোভিড প্রোটোকল অনুযায়ী গভর্নমেন্টের। যবে কলেজগুলো খুলবে এবং নতুন ছাত্রছাত্রীরা কলেজে বা এই স্টাডি সেন্টারে তাদের উপস্থিতি জানাবেন, তারপরে এই বইগুলো তারা পেতে থাকবেন, এইরকম ভাবেই ভাবা হয়েছে। ডক্টর রশিদ বরণ আইচ, ডাইরেক্টর স্টাডি সেন্টার, স্যারকে অনুরোধ করবো দু চারটে কথা বলার জন্য। ভিসি স্যার এবং আমাদের ডিরেক্টর শিকা ওরা মোটামুটি ব্যাখ্যা করলেন। আমরা সিবিসিএস এর কথাই বলি। সিবিসিএস এ প্রচুর বই, মানে টোটাল 3 বছরের হিসেব যদি করা হয়, আমরা ফার্স্ট ইয়ারটাকে টার্গেট করছি দুটো সেমিস্টারের, সেই মতো করে বইগুলো ছাপানো চলছে। প্রথম একটা সেট অলরেডি অর্ডার করা হয়েছে এবং সেটা জমা পড়ে গেছে প্রায়। সেকেন্ড অর্ডার আমরা রেডি রেখেছি, সেটা আমরা শীঘ্রই দিচ্ছি। এইভাবে করে থার্ড ফোর্থ আসতে থাকবে। আমরা ডিরেক্টর শিক্ষা থেকে যেভাবে করে বইগুলো পাচ্ছি, কারণ এখানে কিছু যেহেতু প্রথমবার সেই জন্য টেকনিক্যাল কিছু কিছু কাজ চলতে থাকে। যেমন একটা উনি যদি ব্যাখ্যা করে না থাকে নিশ্চয়ই করবেন, যে কিছু কিছু বই মার্জ করা হচ্ছে, দুটো ভলিউম মার্জ করে, এবং অন্য ব্যাপারগুলো যেমন এই প্রচ্ছদের ব্যাপারটা নতুন করে আমরা প্রচ্ছদ ঠিক করছি। কাজে এই যে ব্যাপারগুলো এগুলো মাথায় রেখে যেহেতু এগোচ্ছি, প্রিন্টারদের সঙ্গে বারবার বসতে হচ্ছে, কারেকশন করার ব্যাপার থাকে। এনিওয়ে আমরা চেষ্টা করব যে অন্তত প্রথম দুটো সেমিস্টারের বই আমরা টাইমলি দিতে পারি, সেই মতো করে আমরা এগোচ্ছি।
আমাদের নেক্সট যে স্পিকার আছেন ডক্টর বর্ণনা গৌড় ঠাকুর, তার যাওয়ার আগে আমি যেটা কমন জায়গা, সেটা ইরেসপেক্টিভ অফ ডিসিপ্লিন, আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে যে টিচিং লার্নিং মেথড ফলো করি, হাউ টু রিচ আওয়ার স্টুডেন্টস, সেটাকে আমি এখানে একটা লিস্ট আপ করেছি। যে ফেস টু ফেস কাউন্সেলিং, অনলাইন কাউন্সেলিং, ল্যাবরেটরি কাউন্সেলিং, মোবাইল অ্যাপ। যেহেতু আমাদের সমস্ত এখানে নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট আছে, তাদের উদ্দেশ্যে বলি ইউনিভার্সিটি কি ভাবে আমরা স্টুডেন্টদের কাছে পৌঁছবো। আমাদের যারা ফ্যাকাল্টি আছেন বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্টাফ আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, তারা কিভাবে পৌঁছচ্ছে আমাদের স্টুডেন্টদের কাছে। কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো আমাদের ব্যাপ্তি, সুতরাং আমাদের যেমন পুরুলিয়াতেও স্টুডেন্ট আছে, জলপাইগুড়ি আছে, আবার সুন্দরবনেও আছে। তো আমরা এই জন্য বিশেষ করে প্যান্ডেমিকের সময় আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বেশি করে ইউজ করার চেষ্টা করছি। আমরা ফেস টু ফেস কাউন্সেলিং এ যাবোই, যে সেন্টারে ভর্তি হয়েছে বিডিপির, সেখানে ক্লাস হবে ইন নর্মাল সিচুয়েশন, কিন্তু যতক্ষণ না নর্মালসি আসছে ততদিন আমাদের অনলাইনের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে। সেই জন্য আমরা এটাকে আরো স্ট্রেংথেন করার চেষ্টা করেছি, অনলাইন প্ল্যাটফর্মটাকে, ডিজিটাল প্ল্যাটফর্মটাকে। যেভাবে আমরা আজকে মিটিং করছি সেইভাবেই কিন্তু আমাদের অনলাইন ক্লাস হবে। আমাদের সারা সপ্তাহ জুড়ে ক্লাস নেবেন আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন। তো সেখানে আমরা অনলাইন কাউন্সেলিং করছি। অনলাইন কাউন্সেলিং স্যার বলেছেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মোবাইল অ্যাপ আছে, মোবাইলেই চলে যাবে, হাতে চলে যাবে আমাদের সমস্ত কন্টেন্ট। সেটা লেকচার হতে পারে, সেটা মেটেরিয়াল হতে পারে, সেটা অডিও ভিডিও লেকচার হতে পারে, সবগুলো আমাদের মোবাইল অ্যাপ কম্প্যাটেবল। ডিজিটাল সেলফ লার্নিং সেটা আমরা বলেছি, অলরেডি আমরা প্রসেসটা শুরু করেছি। বাই এন্ড অফ দিস মান্থ you may get the study material in digitized form. আমাদের OER আছে, ওপেন এডুকেশন রিসোর্সেস, প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল তো আমরা আজকে রিলিজ করলাম, অডিও ভিডিও লেকচার্স। এর সাথে সাথে আমরা ওয়েব টিভির ব্যবস্থা রেখেছি, ওয়েব রেডিওর ব্যবস্থা করেছি। যেখানে ব্যান্ডউইথ কম, অর্থাৎ যেখানে ভিডিও ফাইল ডাউনলোড করতে অসুবিধা হবে, সেখানে আমাদের স্টুডেন্টরা কি করবে, ওয়েব রেডিওর মাধ্যমে বিভিন্ন যে লেকচার আছে, বিভিন্ন যে টপিকের উপরে আলোচনা হচ্ছে, সেগুলো তারা পাবে। এরপরেও আমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আইসিটি সাপোর্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাপোর্ট, যার মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গের আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে ইনফরমেশন ডিসেমিনেট করি। অনেক সময় আমরা SMS করি, কিন্তু SMS সবাই এক্সপেক্ট করবে না, কারণ অনেক সময় টেকনিক্যাল প্রবলেমে SMS নাও পৌঁছতে পারে। অনেকে এক্সপেক্ট করে আমার বাড়িতে SMS চলে যাবে, ইউনিভার্সিটি পাঠিয়ে দেবে, তা কিন্তু নয়। নিজেদের নিজেদের আপডেটেড থাকতে হবে। কিভাবে আপডেটেড থাকবো? এই মুহূর্তে স্টাডি সেন্টার বন্ধ, ওয়েবসাইট ইজ দ্য অনলি অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন। ওয়েবসাইটটা দিনে অন্তত একবার দেখা দরকার। দিনে যদি আমি একবার দেখি, তাহলে আমি সঠিক সময়ে সঠিকভাবে আমি কোর্সটা কমপ্লিট করতে পারবো। 3 বছরের কোর্স 3 বছর, কারণ এখানে অনেকগুলো ডেডলাইন থাকে, রিনিউয়ালের ব্যাপার থাকে, ফর্ম ফিল আপের টাইম থাকে, স্টাডি মেটেরিয়াল কবে অ্যাভেলেবেল হচ্ছে, সেই সমস্ত ইনফরমেশন আমাদের সেন্ট্রালি ওয়েবসাইটে বলা থাকে। সুতরাং ওয়েবসাইটে যে নোটিফিকেশন, সেগুলো ভালো করে দেখতে হবে। কোন গ্রুপে কে কি পোস্ট করছে, দ্যাট ইজ নট অ্যাট অল রিলায়েবল। একমাত্র রিলায়েবল সোর্স হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা একদমই আপডেটেড হয়, প্রত্যেকদিনই কিছু না কিছু আপডেট থাকে। সুতরাং আমি রিকোয়েস্ট করবো আমাদের যারা স্টুডেন্ট আছে বা স্টাডি সেন্টারের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদেরকে বলবো তারা যেন স্টুডেন্টদের বলেন যে সপ্তাহে অন্তত একদিন ওয়েবসাইটটা ফলো করা। এটা আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা বলবেন, আমি এটার মধ্যে যাচ্ছি না। আমাদের 5 ধরনের কোর্স আছে। কোর কোর্স যেটা আমরা রিলিজ করলাম, জেনারিক, ইলেকটিভ, ডিসিপ্লিন স্পেসিফিক, এবিলিটি এনহ্যান্সমেন্ট স্পেসিফিক। তাহলে এই 5 ধরনের কোর্স আমরা ডিস্ট্রিবিউট করেছি 6 বছর ধরে। এই যে ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু অ্যাজ পার ইউজিসি কারিকুলাম, অ্যাজ পার ইউজিসি মডেল যে স্ট্রাকচার, সেটাকেই কিন্তু ফলো করা হয়েছে। সুতরাং অন্য ইউনিভার্সিটি এক ধরনের, আমাদের এখন তা নয়। কিন্তু এটা কেন করা হয়েছে? ক্রেডিট মোবিলিটির জন্য। এখানে কিছু ক্রেডিট অন্য ইউনিভার্সিটি থেকে আর্ন করে এখানে আসা যাবে, সেগুলো ফর্মালিটিজ ব্যাপার, কিন্তু স্ট্রাকচার রিমেন্স দ্য সেম ইরেসপেক্টিভ অফ দ্য ইউনিভার্সিটি। এই যে আমাদের 36টা কোর্স আছে, 36টা কোর্সকে আমরা 6টা সেমিস্টারে ভাগ করেছি, সেখানে 5 ধরনের কোর্স আমাদের পড়তে হবে। এটা আমি যেটা বেসিক ডিফারেন্স আগের সিস্টেম থেকে, আগে আমরা 100 নম্বরের পেপার পড়তাম, এটা কিন্তু আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। 100 নম্বরের পেপার, এটা যেহেতু কমন, আমি বলে দিচ্ছি, সাবজেক্ট স্পেসিফিক তো যারা ফ্যাকাল্টি আছেন তারা বলবেন, এটা কমন টু অল প্রোগ্রামস অফ CBCS। তো এখানে আমরা বলছি 36টা পেপার আছে, টোটাল 140 ক্রেডিট, প্রত্যেকটার ফুল মার্কস 100 নয়, এখানে 70, এবং 2টো পেপার আছে তার ফুল মার্কস হচ্ছে 60। ক্রেডিটটাও কিন্তু অ্যাকর্ডিংলি ভ্যারি করছে। এখানে আরেকটা ডেভিয়েশন হচ্ছে আগের সিস্টেম থেকে, সেখানে বলা হচ্ছে আমাদের টার্মেন্ট এবং অ্যাসাইনমেন্ট 2টো পার্ট আগেও ছিল, এখনো থাকবে। খালি 2টো কোর্স আছে লাস্টের দিকে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেটা, সেটা 2 ক্রেডিটের কোর্স, 60 নম্বর ফুল মার্কস।
এবারে অ্যাসাইনমেন্ট আর টার্মেন্ট। টার্মেন্ট আগেও ছিল, এখনো থাকবে, আগেও অ্যাসাইনমেন্ট ছিল, এখনো থাকবে, কিন্তু বেসিক ডিফারেন্স এখানে হচ্ছে আমরা আগে 100 নম্বরের পেপার দুবার পরীক্ষা দিতাম, ফুল মার্কস, 100 অ্যাসাইনমেন্ট দিতাম, 100 টার্মেন্ট দিতাম, এবং সেটা আমাদের ইন্টারনালি কম্পিউটারে ক্যালকুলেট করে 30-70 টোটাল আসতো। এখন যেটা হচ্ছে একদম অ্যাবসলিউট ফিগারে 50 এবং 20, 70 নম্বরের যে পেপার তাতে 50-এর পরীক্ষা হবে টার্মেন্ট, অ্যাসাইনমেন্ট হবে 20-তে যা পাবে সেটা স্ট্রেট যোগ হবে টার্মেন্টের সাথে। 50-এ যদি কেউ 40 পায় 40, 20-তে যদি কেউ পায় 10, তাহলে 40 আর 10 50 পেলো আউট অফ 70। তাহলে এইভাবে ক্যালকুলেশন গুলো হতো। আগের থেকে ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে গেল। আগে 100 নম্বরের দুবার দিতে হতো অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট, সেটার ওয়েটেজ নিয়ে আসা হতো 30-70। এখন যেটা আমরা করেছি 50-20, সেটা ওই নিয়ারলি 30% হচ্ছে, 70 নিয়ারলি, নট ইকুয়াল টু 30%, কিন্তু নিয়ারলি 30%, যেটা অ্যাজ পার ইউজিসি রেগুলেশন। ইউজিসি যেভাবে বলেছে যে মিনিমাম কত পার্সেন্ট আমাকে অ্যাসাইনমেন্টের জন্য রিজার্ভ রাখতে হবে, সেটা আমরা রেখেছি। একইভাবে 60 নম্বরের যে পেপার তাতেও 50 আর 10, 50 টার্মেন্ট, 10 হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তো এইটা একটা আমাদের ডিফারেন্স হচ্ছে এই নতুন সিস্টেমে, সিবিসিএস সিস্টেমে। পরীক্ষার ব্যবস্থা আমাদের এখনো পর্যন্ত, যেটা অনেকেরই প্রশ্ন, আমরা অনেক মেল পেয়েছি পরীক্ষা কিভাবে হবে, এখনো আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু এখনো কোর্সটা শুরু হয়নি, মানে টিচিং লার্নিং প্রসেসটা শুরু হয়নি। আমাদের এখনো পর্যন্ত যেটা পাবলিশড, যেটা প্রসপেক্টাসে আমরা পাবলিশ করেছি, সেটা অড ইভেন সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হবে। অড সেমিস্টার, ইভেন সেমিস্টার, সব পেপার আগে যেমন সব পেপার সব পরীক্ষাতেই হচ্ছে, তা কিন্তু হবে না এইবার। এবার যে অড সেমিস্টারের পরীক্ষা, অড কোড গুলো যেগুলো থাকবে সেগুলোই পরীক্ষা হবে, ইভেনে যে পরীক্ষা পেপার গুলো কোড থাকবে সেগুলোই পরীক্ষা হবে। আমরা আগে যেমন 40টা কোর্স যদি 40টাই পরীক্ষা দিতাম আগের সিস্টেমে, এবারে সেটা হবে না। সেই জায়গায় একটা আমাদের চেঞ্জ হচ্ছে। ইভেন সেমিস্টার, অড সেমিস্টার, সেটা কম্বাইন হবে কি হবে না, বা অড সেমিস্টারে অডই হবে বা ইভেনটা ইভেনেই হবে, দ্যাট ইজ এখনো সেটা আমরা ডিসিশন নিই। কিন্তু ইট ইজ পাবলিশড যে অড এবং ইভেন সেমিস্টারে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে আমাদের যে 36টা পেপার আছে। তো আমি এখানেই শেষ করব। আর এখানে অনার্স আমরা বলবো না, মানে 40%-এর বেশি পেলে অনার্স পাবে, এই কনসেপ্টটাও কিন্তু সিবিসিএস আমরা বলছি না। আমাদের এখানে সিজিপিএ অর্থাৎ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, আর এসজিপিএ, সেমিস্টার, যেহেতু সেমিস্টার ওয়াইজ বিভিন্ন কোর্সগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে, সেই জন্য এসজিপিএ থাকবে এবং সিজিপিএ থাকবে, এবং এখানে গ্রেড থাকবে ও, এ+, এ, বি+, এইভাবে 7 পয়েন্ট স্কেলে গ্রেডিং হবে। এবং 30%, আগে যেমন আমার 35% ছিল ইসি সিস্টেমে, ইলেকটিভ সিস্টেমে, এখানে সেটা 30% অ্যাজ পার ইউজিসি রেগুলেশন। আমি বারবার ইউজিসি কে ফলো করতে বলছি, কারণ ইউজিসির বাইরে তো আমরা কিছু করতে পারবো না। সেই জন্য 35%টাকে আবার কমিয়ে আনা হলো 30%। 30%-এর নিচে হলে ফেল। আগে যেমন 35%-এ পাস ছিল, এখন 30% হলে পাস হবে, কিন্তু গ্রেডিংটা হবে অ্যাজ পার দিস টেবিল। সেখানে সিজিপিএ থাকবে এবং এসজিপিএ থাকবে। এটা হচ্ছে আমার একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, কারণ এটা দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল কোর্সেস। সেটা পল সায়েন্স হতে পারে, সেটা সোশিওলজি হতে পারে, সেটা হিস্ট্রি হতে পারে, কিন্তু ইট উইল বি ফলোড ফর অল স্টুডেন্টস। তো আমি এখানে শেষ করছি। এবারে আমি অনুরোধ করবো ডক্টর বর্ণনা গুহ ঠাকুরতা, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পল সায়েন্স। তো ম্যাডাম যদি কিছু বলেন, আপনার, আমি তো ওভারঅল একটা আইডিয়া দিলাম, আপনি কোর্স স্পেসিফিক আপনি বলুন যে এই কোর্সটা কিভাবে পড়ানো হবে বা কি হবে, প্রসপেক্ট কি এই কোর্স করে, এইটুকু, ঠিক আছে না? থ্যাংক ইউ প্রফেসর ঘোষ, এত সুন্দরভাবে সিবিসিএস সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। প্রথমে আমি গুড আফটারনুন স্যার, আপনাকে দেখতে পাচ্ছি, প্রফেসর ঘোষকে দেখতে পাচ্ছি। গুড আফটারনুন টু অল অ্যান্ড গুড আফটারনুন মাই স্টুডেন্টস অ্যান্ড মাই কলিগস। আমার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, একদম 10 মিনিট, মানে 10 মিনিটেই আমি শেষ করব, যেহেতু জেনারেল জায়গাটা পুরোটাই প্রফেসর ঘোষ ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সিবিসিএস সিস্টেমটা জেনারেলি কিভাবে রান করছে, কোর কোর্স থাকছে, তাতে জেনারিক থাকছে, ডিসিপ্লিন স্পেসিফিক থাকছে, সেই জায়গাগুলো সব পরিষ্কারভাবে যেহেতু বলে দিয়েছেন, ওইগুলো আমি আর ডিটেইলে কিছু বলবো না। আমি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সের তরফ থেকে আমার সকল ছাত্রছাত্রীকে জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেবো যে সিবিসিএস সিস্টেমে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে দিয়ে আমরা কি করতে পারি। ইন দ্যাট কেস আমি পুরোটাই আমার বাংলায় রাখছি, প্রেজেন্টেশনটা আমার ইংলিশে আছে, ফলে কারোর যদি বুঝতে অসুবিধা হয় সেই পাওয়ার পয়েন্টটা দিয়ে বুঝতে পারবে। তা সত্ত্বেও যদি কোনো অসুবিধা হয়, আমাদের মেল আইডি
ওয়েবসাইটে দেওয়াই থাকে, ফলে বুঝতে আশা করা যায় সেরকম ভাবে কিছু অসুবিধা হবে না। প্রথমেই আমি জানাই যে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস এর একটি ডিপার্টমেন্ট। সেখানে আমাদের পলিটিক্যাল সায়েন্সে এই সিবিসিএস সিস্টেমে আমরা কিভাবে, সিবিসিএস সিস্টেমটা আসলে কি, এটা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মধ্যে দিয়ে, যেটা প্রফেসর ঘোষ অলরেডি বলেছেন, আমি জাস্ট একটু একটা লাইন ছুঁয়ে যাচ্ছি, যে এটাতে করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের তরফ থেকে আরো বেশি চয়েসেস অর্থাৎ প্রেফারেন্সেস অনেক বেশি দেওয়া যায়, সেই জায়গাটাকে ধরে দেওয়ার জন্যই কিন্তু এই নতুন ভাবে সিলেবাসটা করা হয়েছে। এবং এই পাঠ্যক্রম বা এই সিলেবাসটা সম্পূর্ণভাবে আমরা ইউজিসি কে ফলো করেই করেছি। তো ইউজিসি কে ফলো করে আমাদের যেটা ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সের তরফ থেকে প্রথমেই আমার ছাত্রছাত্রীদের একটু ফ্যাকাল্টিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, কারণ আমাদের তো সুযোগ সেরকম ভাবে হয় না মিট করার। একমাত্র পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, যেটাকে আমরা বলি পিসিপি, এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে আমরা হয়তো মিট করি। আর এখন যেহেতু আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা পার্সোনালি মিট করতে পারছি না, ফলে যেটা হচ্ছে যে আমরা ভার্চুয়াল মোডে স্টুডেন্টদের সঙ্গে কিন্তু নিয়মিত দেখা সাক্ষাৎ আমাদের হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে। প্রথমে জানিয়ে দিই, আমাদের ফ্যাকাল্টিজদের মধ্যে আমাদের এখন 4 জন নয়, আমরা এখন 5 জন আছি এই ফ্যাকাল্টিজদের মধ্যে। আমার সহকর্মী, আমি প্রথমে আছি ওখানে, আমি ডক্টর বর্ণনগু ঠাকুরতা, এখানে ডিপার্টমেন্টের একজন আমার যে সহকর্মীরা রয়েছে তারা প্রত্যেকে মিলে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে কত সহজভাবে অথচ কন্টেন্টটাকে ডাইলুট না করে আমার ছাত্রছাত্রীদের কাছে কতটা সুবিধাজনক ভাবে পৌঁছানো যায়, তারই একটা মাধ্যম অনলাইনের হিসেবে আমরা নিয়েছি। এবং এই অনলাইনের মাধ্যমে আমরা যেটা করেছি যে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, শুধু তাই নয়, আমরা নিয়মিতভাবে অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে কিছু মেটেরিয়ালস কিছু আপলোড করছি আমাদের ESLM এর মধ্যে দিয়ে, আমাদের বইগুলো, যেগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের পাঠ্যক্রমটা আমরা আরো বেশি নতুন ভাবে আমরা কিন্তু সেগুলো দেখতে পাবো, মানে একবারে সরাসরি, যাতে এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা স্টাডি সেন্টারে না গিয়েও আমাদের যে অনেক রকম প্রশ্ন আসে যে আমরা স্টাডি সেন্টারে যেতে পারছি না, আমরা বই কোথা থেকে পাবো, এই সমস্যাও কিন্তু আমাদের পড়তে হবে না। কারণ আমাদের যেটা প্রফেসর ঘোষ বললে যে ইউনিভার্সিটি ওয়েবসাইট, সেটা হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিটেড আমাদের জন্য। আমাদের 4 জন এখানে দেখতেই পাচ্ছ, প্রফেসর নারায়ণ প্রভাত কুমার মন্ডল, নেক্সট ফলোড বাই ডক্টর নারায়ণ দত্ত, উনি আছেন, মনোজ কুমার হালদার, উনি আমাদের সহকর্মী। এই স্যারদের সঙ্গে আরেকজন স্যারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন অধ্যাপক উত্তর্থ বন্দ্যোপাধ্যায়। ওনার ছবিটা যেহেতু উনি খুব সম্প্রতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই জন্য এই পাওয়ার পয়েন্টে আমরা খুবই দুঃখিত, ওনার ছবিটা আমরা দিতে পারিনি নেক্সট স্লাইডে। ফলে আমাদের 5 জন আমরা এই মিলে আমাদের ডিপার্টমেন্টটা কিন্তু গঠিত হয়েছে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে কি কি কোর্স করানো হয়? আমরা যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেটা সিবিসিএস সিস্টেমে আমরা বলছি, অর্থাৎ একটা আন্ডার গ্রাজুয়েট কোর্স করানো হচ্ছে যেখানে পলিটিক্যাল সায়েন্স পড়ানো হচ্ছে। আগে ছিল এটা ইলেকটিভ পলিটিক্যাল সায়েন্স, ইপিএস এবং এসপিএস সাবসিডিয়ারি পলিটিক্যাল সায়েন্স, সেটা সাইমালটেনিয়াসলি এখন আমাদের সঙ্গে যেটা নতুন ভাবে যুক্ত হয়েছে, যেটা বললাম একটু আগে, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বা সিবিসিএস সিস্টেম। এছাড়া আমাদের পাঠ্যক্রমে রয়েছে পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ আমাদের পড়ানো হয়, এবং নতুন সাম্প্রতিককালে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের পিএইচডি কোর্স, সেটা আমরা অনলাইন বা রেগুলার মোডে আমরা কিন্তু সেইটাও শুরু করেছি। আজকে যেহেতু আমাদের ইন্ডাকশন প্রোগ্রামটা মূলত সিবিসিএস কারিকুলাম কেন্দ্র করে, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সকে মাথায় রেখে, সেই জন্য পোস্ট গ্রাজুয়েট কোর্সে কি কি আছে, সিলেবাস আছে ইত্যাদি, সেগুলোর ডিটেলে আমি না গিয়ে একেবারে সরাসরি আমার ছাত্রছাত্রীদের একটু অবগত করার চেষ্টা করছি যে পলিটিক্যাল সায়েন্স যদি কারোর অপশন থাকে তাহলে সে কিভাবে অগ্রসর হবে, অর্থাৎ তাকে ইন্ট্রোডিউস করবে কিভাবে পলিটিক্যাল সায়েন্সে। প্রথমেই বলে দিয়ে আমরা পুরো প্রোগ্রামটাকে, যেটা আগেই স্যার বলেছেন যে আমরা পুরো প্রোগ্রামটাকে বিভিন্ন সেমিস্টারে ভাগ করেছি। একদম শুরুতে অর্থাৎ প্রথম বছরে আমাদের 2টো সেমিস্টার ফেস করতে হবে, একটা সেমিস্টার 1, একটা সেমিস্টার 2। এই সেমিস্টার 1 এবং 2 তে আমাদের যে কোর্সেস গুলো আছে সেগুলো হচ্ছে কিছু কোর কোর্সেস আছে, আর আছে কিছু জেনেরিক ইলেকটিভ
এবং ডিসিপ্লিন স্পেসিফিক সাবজেক্ট। অর্থাৎ আমাদের কোর্সটাকে কোর্সগুলো মানে কি, আগে আমরা যেটাকে পেপার হিসেবে জানতাম অ্যাকচুয়ালি সেগুলোকে আমরা এখন এখানে কোর্স হিসেবে বলছি। ফলে কোর কোর্স আমাদের কটা থাকছে? না, কোর কোর্স পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে থাকছে 14টা, আর জেনারিক ইলেকটিভ থাকছে 5টি এবং ডিসিপ্লিন স্পেসিফিক থাকছে আরো 5টি। ফলে আমাদের যেটা ভাগ করা হয়েছে পলিটিক্যাল সায়েন্সে, আমাদের এই কোর কোর্স 14টা যেটা সেটা করতে হবে, তার সঙ্গে কিছু সাবজেক্ট থাকবে 5টা জেনারিক ইলেকটিভের এবং ডিসিপ্লিন স্পেসিফিকের কিছু সাবজেক্ট থাকছে। এবার আমরা দেখে নিই যে সেমিস্টার 1-এ আমাদের কি থাকছে। আমরা বলছি সেমিস্টার 1-এ যারা পড়বে, প্রথম বছরে প্রথম পরীক্ষাটা হবে সেমিস্টার 1। সেখানে কি হবে? সেখানে দুটো কোর কোর্স থাকছে, অর্থাৎ সিসি 1 এবং সিসি 2 কোর কোর্সের অ্যাব্রিভিয়েশনস ধরে আমরা বলছি। এই সিসি 1 এবং সিসি 2-তে আমাদের কি পড়তে হবে? একদম শুরুতে আমাদের যেটা পড়ানো হয়, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সে সবসময় ফলো করে থাকি, সেটা হচ্ছে শুরুই করি আমরা পলিটিক্যাল থিওরি দিয়ে। এখানেও এর ব্যতিক্রম হয়নি, আমরা শুরু করেছি আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, কারণ এই পলিটিক্যাল থিওরিটার মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের আসল পরিস্থিতিটা কিন্তু ঘটবে। কারণ হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স সেটা বুঝতে গেলে কিন্তু আমাদের থিওরির মধ্যে দিয়েই সেটাকে বুঝতে হবে। সেই জন্য একদম সিসি 1-এই আমাদের প্রথম পেপার হচ্ছে, প্রথম কোর কোর্স হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। সেকেন্ড পেপারে কি আসছে বা কোর কোর্স 2 যেটাকে আমরা বলছি সিসি 2, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এন্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। অর্থাৎ আমাদের যে আমরা যে একটা ব্যবস্থার মধ্যে রয়েছে, আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষ হচ্ছে একটা ডেমোক্রেটিক স্টেট, তাই তো? এই ডেমোক্রেসির মধ্যে যে আমরা রয়েছি সেইটা কিভাবে, কনস্টিটিউশনটা তার কিভাবে রান করছে, কনস্টিটিউশনাল কি কি প্রভিশনস আছে, কি কি, এই যে আমাদের আমরা সবসময় বলি আমাদের অধিকারের কথা, আমাদের দায়িত্বের কথা, এই অধিকারগুলো কোথায় আছে? সবগুলো আছে আমাদের সংবিধানে। অর্থাৎ এই সংবিধান আমরা কিভাবে পড়বো, সংবিধান পড়ারও একটা যে টেকনিক আছে, সেই জায়গাটাকে আমরা ধরবার চেষ্টা করেছি আমাদের সিসি 2-তে। কোর কোর্স 2 ছাড়া এই কোর কোর্স 1 এবং কোর কোর্স 2 এর সঙ্গে জেনারিক ইলেকটিভের একটা পেপার থাকবে, যেটা নিয়ে আমাদের হচ্ছে সেমিস্টার 1। সেমিস্টার 2 যদি আমরা চলে যাই, ঠিক একই রকম ভাবে সেখানে আছে কোর কোর্স 3 এবং কোর কোর্স 4। এই সিসি 3-তে কি আছে? সিসি 3-তে আছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, অর্থাৎ আমাদের যে ভারতীয় যারা চিন্তাবিদ রয়েছেন, যেমন ধরুন গান্ধী, যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কি ভাবনা চিন্তা করেছেন, রাজনীতি সম্পর্কে এদের কি ধারণা, সেটা আমরা মূলত দেখবো এই ইন্ডিয়ান পলিটিক্যাল থটে। ফলে আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থটের সঙ্গে সিসি 4 যেটা, সেটা আমাদের ইন্ট্রোডিউস করবে কি না, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। অর্থাৎ শুধু যে ভারতবর্ষে আমাদের সাবজেক্টটা সীমিত থাকছে তা তো নয়, আমরা সবাই জানি যে পলিটিক্যাল সায়েন্স কিন্তু ওয়ার্ল্ড কনস্টিটিউশনস, ওয়ার্ল্ড যে বিভিন্ন পলিটিক্যাল সিস্টেম গুলো আছে, সেগুলোকে, যে রাজনৈতিক ব্যবস্থাগুলো আছে সেখানে কিভাবে সরকার চলছে সেগুলো আমরা জানতে চাই। ফলে সেই জন্য সেই উদ্যোগ নিয়ে আমাদের কিন্তু সিসি 4 যে কোর্সটা সেটা রয়েছে, আর এর সঙ্গে আমাদের জেনারিক ইলেকটিভের একটা কোর্স থাকছে। ঠিক একই রকম ভাবে সেকেন্ড ইয়ারে যখন আমরা উঠবো, সেখানে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 থাকবে। এই সেমিস্টার 3-তে আমাদের আগের বছর ছিল প্রথম বছরে দুটো দুটো করে কোর কোর্স ছিল, এইখানে আমরা যেটা করেছি সেমিস্টার 3-তেও কিন্তু আমরা রেখেছি 3টে কোর কোর্স আছে। একটা হচ্ছে 5, 6, 7। এই 5, 6, 7 এবং সেমিস্টার 4-এ যেটা রয়েছে সেটা হচ্ছে 8, 9, 10। অর্থাৎ প্রথম বছর যদি দুটো দুটো করে পড়ি, দ্বিতীয় বছরে আমরা তখন একটু ম্যাচিওর হয়ে যাব, ফলে সেই জন্য আমাদের কোর কোর্সে আমরা আরেকটা করে কোর কোর্স ইন্ট্রোডিউস করছি, ফলে সেখানে আমরা তিনটে করে কোর কোর্স করছি। কোর কোর্স 5-এ আছে আমাদের পলিটিক্যাল থিওরি, কনসেপ্টস এন্ড ডিবেট। অর্থাৎ একদম শুরুতে আমরা বুঝেছিলাম যে পলিটিক্যাল থিওরিটা কি, কিন্তু পলিটিক্যাল থিওরির একটু ডিটেলে যদি যাই তাহলে আমাদের সেখানকার ডিবেট গুলো ধরতে হবে, কনসেপ্ট গুলো ধরতে হবে। ফলে আমরা প্রথম বছর আমাদের জাস্ট বেসটা তৈরি করে সেকেন্ড ইয়ারে যখন আমরা আসছি তখন আমরা অনেক ডিটেলে থিওরির যে ডিবেট গুলো সেগুলোকে নিয়ে করব আলোচনা। এবং পেপার 6-এ যেটা আছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, অর্থাৎ কনস্টিটিউশন জানার পর, কনস্টিটিউশনটা তো থিওরিটিক্যাল নলেজ, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে কিভাবে ডেমোক্রেসি রয়েছে সেটা জানতে গেলে আমাদের পলিটিক্যাল প্রসেসটা জানতে হবে। ফলে আমাদের ইন্ট্রোডাকশনটা থাকবে প্রথম বছরে, দ্বিতীয় বছরে কিন্তু আমরা পুরোপুরি
কিভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে থ্রু আ ডেমোক্রেটিক সিস্টেম, এই পলিটিক্যাল প্রসেসটা কি সেটা আমরা জানবো থ্রু CC6। এছাড়া আমাদের যেটা রয়েছে CC7, সেটা হচ্ছে পার্সপেক্টিভ অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন দিকগুলো, যে দৃষ্টিভঙ্গিগুলো আমরা অবলম্বন করেছি পলিটিক্যাল সায়েন্সে, সেগুলো কিন্তু আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। নেক্সট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সেমিস্টার 4। এই সেমিস্টার 4-এ পেপার কোর্স 8, 9 আর 10 এটা একইভাবে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব পার্সপেক্টিভস অন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, এবং একই সঙ্গে আমরা যেটা বলবো কোর্স 9-এ যে পলিটিক্যাল প্রসেসেস অ্যান্ড ইনস্টিটিউশনস ইন কম্পারেটিভ পার্সপেক্টিভ, আর যেটা 10 সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2, অর্থাৎ যে পলিটিক্যাল থট গুলো একটু অ্যাবস্ট্রাক্ট, একটু বুঝতে হয়তো আমাদের একটু ম্যাচুরিটি দরকার হবে, সেইগুলো নিয়ে আমরা মূলত ডিল করব আমাদের সেমিস্টার 4-এ। এরপর থার্ড ইয়ারে আমরা যেটা চলে যাব যে সেমিস্টার 5 এবং সেমিস্টার 6, সেখানে আমাদের কোর্স 11 আর 12 যেটা হচ্ছে সেমিস্টার 5-এর অন্তর্ভুক্ত, এবং সেখানে আমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল ফিলসফিটা কি, অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট কি, শুধু তো ইন্ডিয়ান থট জানলে হবে না, ইন্ডিয়ান থট কিভাবে পাশ্চাত্যর সঙ্গে তার যে তত্ত্ব, তার সঙ্গে যে আলাদা, তার সঙ্গে যে যোগসূত্রটা কোথা থেকে হচ্ছে সেটাও যেমন বুঝতে হবে, সাদৃশ্যটা বুঝতে হবে, তেমনি সেখানে কিভাবে সেটা আলাদা হয়ে যাচ্ছে সেটাও আমাদের জানবার জন্য এই ক্লাসিক্যাল পলিটিক্যাল ফিলসফির কোর্সটা আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে। তার সঙ্গে থাকছে যেটা পাবলিক পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, এবং সবশেষে যেটা সেমিস্টার 6-এ আমাদের রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্স, অর্থাৎ আমরা জানি যে এখন অনেকগুলো বিষয় আছে, যেমন এনভায়রনমেন্ট, পরিবেশ, যেমন ধরো তোমাদের বিভিন্ন যে মুভমেন্ট গুলো হচ্ছে সেইগুলো, যেমন গ্লোবালাইজেশন, অর্থাৎ এই যে ধারণাগুলো, এগুলো তার একটা কোনো দেশের মধ্যে আবদ্ধ নেই, এটা সারা পৃথিবী জুড়ে। যে এই যে আমরা এখন রিসেন্ট প্যান্ডেমিকের মধ্যে সম্মুখীন হচ্ছি, এর পেছনেও তো অনেক কিছু কারণ আছে, অর্থাৎ সেটা তো একটা দেশের মধ্যে আর থাকছে না, এটা সম্পূর্ণ পৃথিবী জুড়েই কিন্তু এর একটা প্রভাব পড়ছে। সেই যে তার পেছনে যে রাজনীতিটা কাজ করে, অর্থাৎ গ্লোবাল পলিটিক্সে কিভাবে সারা গোটা পৃথিবীকে জুড়ে কিভাবে সেটা এফেক্ট করছে, এই সমস্ত ফেনোমেনাগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আমাদের থার্ড ইয়ারে গিয়ে, অর্থাৎ যেটা হচ্ছে সেমিস্টার 6-এ। নেক্সট একদম সবার শেষে যেটা আমরা রাখছি সেটা হচ্ছে পলিটিক্যাল ফিলসফি, মডার্ন পলিটিক্যাল ফিলসফি, অর্থাৎ এই মুহূর্তে যেই তত্ত্বগুলো নিয়ে প্রচন্ড রকম ভাবে আলোড়ন তৈরি করেছে সোশ্যাল সায়েন্সে, সমগ্র সমাজ বিজ্ঞানে, সেই তত্ত্বগুলোকে আমরা চাইছি আমাদের ছাত্রছাত্রীদের কাছে খুব সাধারণভাবে ইন্ট্রোডিউস করতে। এটা গেল আমাদের গোটা কোর্সের একটা সামারি, তোমরা বলতে পারো যে পলিটিক্যাল সায়েন্স পড়তে গেলে আমাদের এই রকম ভাবে 3টে সেমিস্টারে ভাগ করে, 6টা সেমিস্টারে ভাগ করে আমরা কিভাবে 3 বছরের মধ্যে এতগুলো জিনিস, এতগুলো কোর্স কিভাবে কভার করব। আমরা জানি যে আমাদের ক্রেডিট সিস্টেমের কথা বারবার বলছে, এই ক্রেডিট সিস্টেমের কথা বলতে গিয়ে আমার যেটা প্রথমেই মনে হচ্ছে যে একটুখানি জেনে নেওয়া দরকার যে যেটা আমাদের প্রসপেক্টাসে খুব ডিটেলে দেওয়া রয়েছে, অত ডিটেলে হয়তো তোমাদের প্রসপেক্টাস দেখলেই তোমরা ছাত্রছাত্রীরা বুঝতে পারবে, তাও আমি জাস্ট একটা নাটশেলে তোমাদের বলে দিচ্ছি যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেইটাই তোমাদের কি কি থাকবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে কি শুধু আমার কোর্স থাকবে না, তোমাদের ফার্স্ট ইয়ারে কোর্সের সঙ্গে থাকছে হচ্ছে একটা করে তোমাদের ল্যাঙ্গুয়েজ একটা থাকবে, এবং আরেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা এবং ইংলিশ, এই দুটো পেপার যেমন থাকছে, যেটা প্রফেসর ঘোষ বলে দিয়েছে যে কি কি থাকছেন। এবং এই কোর্সের সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা অপশন বা ক্রেডিট কতগুলো পাচ্ছ সেইগুলো, যেটা খুব ডিটেলে তোমাদের প্রসপেক্টাসে যেহেতু দেওয়া রয়েছে, এবং পরীক্ষা সংক্রান্ত টোটাল 70 নম্বরে পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট 20 নম্বরের হবে, টার্মেন্ট 50 নম্বর, সেগুলো সব যেহেতু বলে দিয়েছেন, সেগুলো আমি আলাদা করে রিপিট আর করছি না। এই ডিটেলটা তোমরা সবটাই প্রসপেক্টাসে পাবে। যদি তাও সমস্যা হয়, আমাদের মেল আইডি প্রত্যেকের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, যে কোনো সময় কোয়েরি করলেই আমরা তার উত্তর দিতে পারবো। এইখানে মূলত যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে এই একই রকম ভাবে যে কটা আমরা
ডিসিপ্লিন স্পেসিফিকের কথা আমরা অনেকক্ষণ ধরে বলছিলাম, সেই জায়গাগুলো কিন্তু এখানে আলাদা করে বলছি না। সেটা হচ্ছে যে এই কোর কোর্সের সঙ্গে কিন্তু আমাদের থাকছে কিছু জেনারিক ইলেকটিভের পেপার এবং কিছু ডিসিপ্লিন স্পেসিফিকের সাবজেক্ট, সেইগুলোকে কিন্তু আমরা এখানে আলাদা করে ওইভাবে মেনশন করিনি, যেগুলো তোমাদের অপশনও থাকবে খানিকটা, এবং যে কারণে আমরা বলছি এটাকে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যাতে তোমরা সেই অপশন গুলো পাও। ফলে সেইখানটা এখানে রয়েছে লেখা যে তোমরা কিভাবে বইগুলো পাচ্ছ। আচ্ছা, আপাতত আমরা শুরুতে বইগুলো, নতুন যে বইগুলো সেগুলোর কাজ চলছে। আমরা ইংরেজি বইগুলো দিয়ে শুরু করছি ঠিকই, কিন্তু আমাদের প্ল্যান আছে যে ইমিডিয়েটলি ইংলিশ বইয়ের, সাইমালটেনিয়াসলি ইংলিশ বইয়ের সঙ্গে সঙ্গে আমরা বাংলা বইগুলোর কাজও কিন্তু চালাচ্ছি। ফলে আমাদের আশা রাখছি যে আমরা ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলা বইগুলো কিন্তু একই সঙ্গে প্লেস করতে পারবো। এবার আমাদের যেটা বলা সেটা হচ্ছে যারা পলিটিক্যাল সায়েন্স পেপার নিয়েছে তাদের জেনারেল ইলেকটিভ একটা কম্বিনেশন থাকবে, অর্থাৎ তারা এই পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে আরো কিছু সাবজেক্টের অপশন দেওয়া থাকবে, যেমন হিস্ট্রি, যেমন সোশিওলজি, যেমন বেঙ্গলি, অর্থাৎ এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে তারা একটা করে জেনারেল ইলেকটিভ কম্বিনেশন নিতে পারে। অর্থাৎ তাদের যদি মনে হয় তারা সোশিওলজি অপশন করবে, অপশন হিসেবে নেবে, বা হিস্ট্রি অপশন হিসেবে নেবে, তাহলে কিন্তু কোন ইয়ারে কোন অপশনটা যাবে সেটাও কিন্তু তো আমাদের প্রসপেক্টাসে একদম পরিষ্কার করে দেওয়া আছে। যেমন হিস্ট্রি যদি কেউ নেয় তাহলে সেক্ষেত্রে হিস্ট্রি 21 এর সঙ্গে দেখা যাচ্ছে যে যেটা ইস্টার্ন ইন্ডিয়ার যে হিস্ট্রিটা উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল, সেটা যেমন ওদের একটা জি পেপার যেটা সেমিস্টার 3 তে আমরা ইন্ট্রোডিউস করছে, এবং সেই একই রকম ভাবে সেখানে হয়তো ইংলিশে একটা হিস্ট্রির ওইটার সঙ্গে হয়তো কেউ যদি মনে করে তাহলে হিস্ট্রি না নিয়ে সে যদি সোশিওলজি নিতে চায় তাহলে সোশিওলজিও কিন্তু সে নিতে পারবে। অর্থাৎ আমাদের আগের সিস্টেমে যেমন অনার্সের সঙ্গে কিছু পাস সাবজেক্ট থাকতো, ঠিক একই রকম ভাবে এখানে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে কিছু অপশনাল পেপার নিতে হবে, যেগুলোকে আমরা বলছি জেনারেল ইলেকটিভ কম্বিনেশন হিসেবে। এবং পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে আমরা যেগুলো অপশনস হিসেবে রেখেছি কম্বিনেশন সাবজেক্ট হিসেবে, তার মধ্যে একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে সোশিওলজি, এবং আরেকটা হচ্ছে বাংলা। ফলে এইখানে এইগুলোর মধ্যে দিয়ে এখানে আমরা পরিষ্কার করে যদি আরেকটু যদি বলে দেওয়া যায়, তাহলে হচ্ছে যে একজন ছাত্রছাত্রী সে কিন্তু যে কোনো একটা পেপার কিন্তু সে বাংলা থেকেও নিতে পারে, হিস্ট্রি থেকেও নিতে পারে, এবং এর সঙ্গে যেটা থাকছে একটা এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স হিসেবে থাকছে, সেটারও একটা কিন্তু পেপার তাদের নিতে হবে। ফলে এই প্রত্যেকটা একটা একটা করে নিয়ে অ্যাকর্ডিংলি তার যে কম্বিনেশনটা হবে সেটা কিন্তু গ্রুপ কোর্সে ধরেই কিন্তু সেই কম্বিনেশনটা ধরেই তাকে সেমিস্টারে যেতে হবে। অর্থাৎ সেমিস্টার 1 একদম প্রথমে যেটা হবে সেমিস্টার 1, সেখানে সেমিস্টার 1-এ যেটা আমরা বলছি সেটা কোর কোর্স 1, 2 এই দুটো কোর্সের সঙ্গে কেউ যদি চায় একটা জেনারিক ইলেকটিভ কিন্তু তাকে অফার করা হচ্ছে, সেইটা কিন্তু সে নেবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে এই কোর কোর্সের সঙ্গে সঙ্গে জেনারিক ইলেকটিভের সঙ্গে সঙ্গে যে ডিসিপ্লিন স্পেসিফিকের যে সাবজেক্টগুলো, সেগুলো আমাদের পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা রেখেছি মূলত আমাদের সেমিস্টার 3-4 অনওয়ার্ডস, অর্থাৎ 4 থেকে আমরা কিন্তু রেখেছি। ফলে সেইটা আরো ডিটেলে যখন জেনারিক ইলেকটিভের আর প্রয়োজন হবে না, তখন কিন্তু স্টুডেন্টরা ওই ডিসিপ্লিন স্পেসিফিকের আলাদা করে পেপারগুলো তারা নিতে পারবে। ফলে সেই জায়গা থেকে আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়বস্তুটা সেটা বোঝানোর জন্য কিভাবে ছাত্রছাত্রীরা এগোবে, কিভাবে ছাত্রছাত্রীরা পড়বে, এইগুলো নিয়ে আমরা কিন্তু মূলত এই পাওয়ার পয়েন্টটা করেছি। এবার যেটা খেয়াল রাখতে হবে যে এই পলিটিক্যাল সায়েন্স পড়ে আমাদের নেক্সট স্লাইডটা যদি যাওয়া যায় খুব ভালো হয়। পলিটিক্যাল সায়েন্স পড়বো কেন, আমাদের কি পড়ে কি লাভ, আউটকামটা কি? তাহলে আমাদের একটু জাস্ট ছুঁয়ে আমি ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে একাডেমিক্সে তো যেতেই পারে, কেউ একাডেমিক্সকে কেরিয়ার হিসেবে নিতেই পারে, তার সঙ্গে যদি অন্যান্য গভর্নমেন্ট জবস এর জন্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে পিএসসি, ইউপিএসসি, সেগুলো তো দিতেই পারে। এছাড়া কেউ যদি আইন ল নিয়ে পড়তে চায়, জুডিশিয়াল সার্ভিসে যেতে চায়, বা কেউ যদি এনজিওতে চাকরি করতে চায়, বা কেউ যদি সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কিছু করতে চায়, তাহলে কিন্তু তার পলিটিক্যাল সায়েন্সে বিশাল একটা পড়া থাকলে, তার পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে তার কিন্তু সুবিধা হবে। এবং একইভাবে
পলিটিক্যাল সায়েন্স জানা থাকলে আমাদের যেটা এখন ভীষণই জনপ্রিয় একটা পেশা হিসেবে উঠে এসেছে সেটা হচ্ছে জার্নালিজম, মাস মিডিয়া, এগুলো। এই সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা আমাদের অনেকেই কিন্তু তারা পরবর্তীকালে এইসব ফিল্ডে গিয়ে কিন্তু যুক্ত হচ্ছে। ফলে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে সঙ্গে আমাদের পড়াশোনা, পরীক্ষা, সেটা যেমন একটা দিক, তেমনি আমাদের অন্য দিকটা সবসময় একটা মাথায় রাখতে হয় যে আমরা পড়ে কি করব, চাকরি বাকরি কি করব, সেই জায়গাটা হাইলাইট করার জন্য আমি ছোট্ট 3-4 পয়েন্ট এখানে বলে দিলাম। আজকে আমি আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেষ করছি। আর সেরকম ভাবে কিছু আমার বলার নেই, তবে রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ছে, যারা এই সাবজেক্টটা নিয়েছে, আমি আশা করব তারা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পড়ার যে আনন্দটা সেটা যেন খুঁজে পায়। ব্যাস এইটুকু বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করবো। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আনসার করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বর্ণা ম্যাডাম, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আমি শেষ স্লাইড থেকে শুরু করি যে কি কি প্রসপেক্ট আছে। কারণ এখন যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় গ্র্যাজুয়েশন ইজ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। সুতরাং পল সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্সের মতো একটা ভাইব্রেন্ট সাবজেক্ট যদি আমি জানি ভালোভাবে, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে এবং চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে অনেকটাই অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এবং আরেকটা কথা বলি, আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন, বর্ণনা ম্যাডাম তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং ওই ডিপার্টমেন্টে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স আরো 4 জন আমাদের ফ্যাকাল্টি মেম্বার আছেন, তারা যথেষ্ট আন্তরিক এবং আমরা সদা প্রস্তুত, সদা মানে সবসময় রেডি টু হেল্প আওয়ার স্টুডেন্টস। সেটা এখন তো আমরা একেবারে মানে এটা ম্যাডাম প্রেজেন্ট করছে ঠিকই, কিন্তু ম্যাডামের পেছনে স্যাররা প্রত্যেকের রয়েছে এবং আমাদের প্রত্যেকের প্রেজেন্টেশনে সম্মিলিত যুক্ত হচ্ছে পাওয়ার পয়েন্ট। এটা আমি করিনি, আমার ডিপার্টমেন্টের তরফ থেকে বাকিরা সবাই করেছে। ফলে তারা ছাড়া কিন্তু ডিপার্টমেন্ট একেবারেই চলবে না। এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করবো যে ফোন না করে মেল করুন। ফোনে অনেক সময় আমরা অ্যাটেন্ড করতে পারি না। আমাদের মেল আইডি, প্রত্যেকের মেল আইডি, শুধু পলিটিক্যাল সায়েন্স নয়, আমার প্রত্যেক ডিপার্টমেন্ট, একাডেমিক ডিপার্টমেন্টের ফোন মেল আইডি দেওয়া আছে প্রত্যেক ফ্যাকাল্টি। সুতরাং যদি কোনো একাডেমিক কোয়ারিজ থাকে বা একাডেমিক জানার ব্যাপার থাকে, আমাদের রেসপেক্টিভ ফ্যাকাল্টিকে মেল করলে আমরা উইদিন 24 আওয়ার্স আমরা হয়তো রেসপন্ড করি। এইটুকু আমরা এনশিওর করতে পারি আমার স্টুডেন্টদের জন্য। ঠিক আছে। আর আমি আরেকটা বিষয় আমাদের ছাত্রছাত্রী জানতে চাই যে রেজিস্ট্রেশন নাম্বার কখন পাওয়া যাবে। এখনো যেহেতু আমাদের অ্যাডমিশন প্রসেসটা শেষ হয়নি, সেজন্য এটা আমাদের শেষ হবে, তারপরে প্রসেসটা শুরু হবে রেজিস্ট্রেশন নাম্বার। এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের ওয়েবসাইটেই দেওয়া থাকবে। ওয়েবসাইটের ডান দিকের একটা কর্নারে এনরোলমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এরকম একটা লিঙ্ক আছে। আমরা যখনই ওটা জেনারেট করব তখনই ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। সুতরাং ওখানে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশন আইডি সাবমিট করলেই অটোমেটিক্যালি প্রভিশনাল যে এনরোলমেন্ট নাম্বার সেটা বেরিয়ে আসবে। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য স্টুডেন্ট। তো এটুকুই। থ্যাংক ইউ ডক্টর বর্ণনা গুহ ঠাকুরতা আপনার সুন্দর বক্তব্যের জন্য। এরপর আমি ইনভাইট করব ডক্টর শ্রাবন্তী চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি। তো ডক্টর চৌধুরী যাওয়ার আগে আমি বলি, ম্যাডাম বলেওছেন এবং আমরা ইতিমধ্যে জেনে গেছি, আমরা তো জেনেই ভর্তি হয়েছি, আমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2 আমরা যদি একটা বছর নিয়ে আলোচনা করি তাহলে আমার মনে হয় আরো সংবদ্ধ হয় আলোচনাটা। কোর কোর্স দুটো পড়তে হবে সেমিস্টার 1, সেমিস্টার 2তে আমাদের কোর কোর্স দুটো আছে, জেনারেল ইলেকটিভ একটা করে, অর্থাৎ প্রথম এবং সেকেন্ড সেমিস্টারে একটা করে আছে। আর বর্ণনা ম্যাডাম যেটা বললেন, AECC 1 বেঙ্গলি অথবা ইংলিশ, যারা বেঙ্গলি নিয়েছে তারা বেঙ্গলি পড়বে, যারা ইংলিশ নিয়েছে তারা ইংলিশ পড়বে। আর AECC 2 যেটা সেকেন্ড সেমিস্টারে, সেটা 2 নম্বর সেমিস্টারে আছে। AECC 2 হচ্ছে ENVS, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই সমস্ত স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই আপলোড করে দেবো। যেহেতু ফিজিক্যাল ফর্মে বই পেতে একটু দেরি হবে, স্টুডেন্টরা যদি মনে করে পড়াশোনা শুরু করতে, দে ক্যান স্টার্ট দেয়ার লার্নিং প্রসেস। তো এটুকু বলবো। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর শ্রাবন্তী চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোশিওলজি। আমি ম্যাডামকে রিকোয়েস্ট করবো ফার্স্ট দুটো ইয়ারে আমার মনে হয় কনসেন্ট্রেট করা ভালো, আর যে ইলেকটিভ গুলো কি কি আছে আর কি কি ফিউচার প্রসপেক্ট, সোশিওলজি পড়ে আমরা কি কি করতে পারি, হায়ার স্টাডিজ কি কি সুযোগ আছে বা চাকরির ক্ষেত্রে কি কি সুযোগ আছে। সো ওভার টু ডক্টর চৌধুরী। নমস্কার সবাইকে। আজকে আমরা যে ইন্ডাকশন প্রোগ্রাম ইউনিভার্সিটি থেকে আয়োজন করা হয়েছে সেখানে সবাইকে ওয়েলকাম। আমি আশা করছি আমার কলিগসরা এবং লার্নার্সরা প্রত্যেকে রয়েছেন, বিশেষ করে যারা সমাজতত্ত্ব বা সোশিওলজি নিয়ে ভর্তি হয়েছেন, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো।
বেশিরভাগ কথাই প্রফেসর ঘোষ বলে দিয়েছেন, আমাদের প্রফেসর ডক্টর বর্ণনা গুহ ঠাকুরতা ব্যানার্জিও বলেছেন। আমরা একটু বলি যে সমাজতত্ত্ব কেন আমরা পড়ছি, এই প্রোগ্রামটার কি লক্ষ্য। মূলত আমাদের ইউনিভার্সিটিতে আমরা গুণগত মান দিতে চাইবো এবং গুণগত শিক্ষার মাধ্যমে সমাজতত্ত্ব পড়ানোর চেষ্টা করব। বিভিন্ন যে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো রয়েছে সেগুলোর সাথে আমরা যৌথভাবে চেষ্টা করি গবেষণা এবং পড়াশোনার কাজটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা চেষ্টা করি বাংলা ভাষায় মূলত শিক্ষা বিস্তার করতে, কারণ যেহেতু আমাদের রাজ্যের বিভিন্ন জেলার প্রচুর ছেলে মেয়ে রয়েছে এবং প্রত্যেকের কাছে বাংলাটা খুব সহজবোধ্য ভাষা, সেজন্য বাংলায় আমরা পড়ানোর চেষ্টা করি। আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পড়ানোর চেষ্টা করি এবং অবশ্যই গবেষণা এবং বিভিন্ন এক্সটেনশন অ্যাক্টিভিটিস ও এইসবের মধ্যে আমরা এই সুযোগ করে দিই ছেলে মেয়েদের। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা শিক্ষার্থীদের, আমাদের লার্নারদের ক্ষমতান্বিত করতে পারবো বা এম্পাওয়ার্ড ইকোনমিক সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের বিভাগের যে ইউনিকনেস বা অত্যন্ত আমরা অনন্য, তার একটা বড় জায়গা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে একমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের মুক্ত এবং দূরশিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সমাজতত্ত্ব পড়ানোর সুযোগ করিয়ে দেয় স্নাতক স্তরে। আমাদের মনে রাখতে হবে যে ডিস্টেন্স এন্ড ওপেন লার্নিং মোডে কিন্তু সোশিওলজি একমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকেই আমরা করতে পারি। আমরা আরো বেশি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসবো সোশিওলজি করতে, কারণ আমাদের যে এই বিভাগ, আমাদের যে ডিসিপ্লিন, তা স্বীকৃতি পেয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি থেকে, ডিস্টেন্স এডুকেশনাল কাউন্সিল বা ডিইসি থেকে, পশ্চিমবঙ্গ সরকার এবং অবশ্যই ইউজিসি ডিইবির কাছ থেকে। আগে প্রফেসর ঘোষ বলেছেন যে আমরা এই ডিগ্রি যে ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত করি সেটা সর্বত্র গ্রাহ্য হয় এবং পরবর্তীতে আমাদের সরকারি যে কোনো পরীক্ষা, সেটা সিএসসি হতে পারে, সেটা পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, সেটা স্কুল সার্ভিস কমিশন হতে পারে, বা কেন্দ্রীয় স্তরে যে কোনো পরীক্ষা, ইউপিএসসি, আরআরবি ইত্যাদি যে কোনো পরীক্ষায় কিন্তু রিক্রুটমেন্টের জন্য, নিয়োগের জন্য আমাদের ডিগ্রি ভীষণভাবে ওনাদের কাছে সিগনিফিকেন্ট। অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের মতোই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডিগ্রি একই ধরনের মর্যাদা রাখে। আচ্ছা, কোর্স কারিকুলামে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখবো যে সমাজতত্ত্ব নিয়ে পড়ে আমাদের কি হবে, কোন দিকে আমরা যেতে পারবো। কারণ যখনই আমরা পড়াশোনা নিয়ে ভাবি তখন অবশ্যই আমাদের মধ্যে নিয়োগের জায়গাটা এবং আমরা কি করতে পারি, আমাদের কি উদ্দেশ্য, সেদিকে আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করি। সমাজতত্ত্বে স্নাতক হয়ে আমরা বিভিন্ন সামাজিক পরিবর্তন এবং অ্যাডভোকেসি যুক্ত যে প্রোগ্রামগুলো বা যে কাজগুলো, সেগুলোর প্রতি আমরা মনোনিবেশ করতে পারি এবং বিভিন্ন পোটেনশিয়াল অর্গানাইজেশন যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্রিন পিস, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনেস্কো, ইউনিসেফ ইত্যাদির মাধ্যমে আমরা কাজের সুযোগ খুঁজতে পারি। এগুলো প্রত্যেকটাই আন্তর্জাতিক সংস্থা যেখানে কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন বা এনজিওর মাধ্যমে আমরা কাজ খুঁজতে পারি। সেন্সাস বা যে কোনো হিউম্যান পপুলেশন বা ডেমোগ্রাফি নিয়ে যে সমস্ত কাজ হয়, জনসংখ্যা কেন্দ্রিক যে সমস্ত কাজ হয়, সেখানেও কিন্তু সমাজতত্ত্বের ছেলে মেয়েদের ভীষণভাবে দরকার পড়ে। এবং আরো একটা জায়গা হচ্ছে ডেটা কালেকশন, যে কোনো গবেষণালব্ধ কাজে যেখানে তথ্য সংগ্রহের কাজ হয়, তথ্য বিশ্লেষণের কাজ হয়, বিশেষ করে সার্ভেস, পোল স্টাডি, সেন্সাস স্টাডি, সেখানেও কিন্তু সমাজতত্ত্বের স্টুডেন্টদের প্রয়োজন হয়। এছাড়াও আমরা ল এবং জুডিশিয়াল সার্ভিসেস, আইন এবং যে কোনো জুডিশিয়াল সার্ভিসেসে আমরা চাকরির খোঁজ করতে পারি এবং বিভিন্ন পাবলিক ইস্যুস নিয়ে যে সমস্ত পাবলিক ফোরাম আছে সেখানেও আমরা কাজের সুযোগ খুঁজতে পারি। আগেই বলেছি জুডিশিয়াল অফিসার বা বিভিন্ন পাবলিক সার্ভিসেস যারা করে থাকে, লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট যে কাজগুলো, ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন রিলেশনস ইত্যাদির ক্ষেত্রেও আমরা কাজের সুযোগ খুঁজতে পারি। এবং বিভিন্ন যে স্টেটের, রাজ্যের যে দপ্তরগুলো রয়েছে বা নন প্রফিট অর্গানাইজেশন গুলো রয়েছে, বিশেষ করে যারা পরিবার, ইউথ বা অল্প বয়স্ক ছেলে মেয়েদের উপরে কাজ করে, এই সমস্ত পিপল ওরিয়েন্টেড যেখানে পরিবর্তনের জায়গাটা বারবার খুঁজে দেখা হয় এবং সামাজিক কন্টেম্পোরারি ইস্যুস নিয়ে কাজ করা হয়, সেই সমস্ত এজেন্সিতে আমরা কাজের সুযোগ যথেষ্ট পাবো। এরপরে অবশ্যই সোশ্যাল ওয়ার্কার, জার্নালিস্ট, যেটা ম্যাডামও আগে বলেছেন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বা এই জাতীয় দপ্তরি কাজ, বিউরোক্রেটিক সার্ভিসেস
আমলাতান্ত্রিক কাজকর্ম, রিহ্যাবিলিটেশন কাউন্সিলর। এই রিহ্যাবিলিটেশন অবশ্যই একটা বড় জায়গা, কারণ এখন যেহেতু আমাদের খুব ডায়াসপোরার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, খুব পরিবর্তনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, ফলত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রিলোকেট করলে রিহ্যাবিলিটেশনের প্রয়োজন পড়ে। সেই জায়গাটা আমরা দেখতে পারি। ফ্যামিলি কাউন্সিলর, সার্ভে রিসার্চার, হিউম্যান রিসোর্স অ্যানালিস্ট, এরকম মিডিয়া প্ল্যানার ইত্যাদির কাজেও কিন্তু আমরা নিযুক্ত থাকতে পারি। কোর্স কারিকুলাম নিয়ে অলরেডি আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে এবং স্যার এবং ম্যাডামরা বলেছেন যে আমাদের সিবিসিএস কারিকুলামে যেটা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সেটার মধ্য দিয়ে কিভাবে আমরা প্রবেশ করলাম 21-22 সালের আগে কিভাবে প্রবেশ করেছি, এবং যেগুলো আমাদের কম্পালসারি কোর্স, যেমন কোর কোর্স কম্পালসারি প্রত্যেককেই নিতে হবে। ইলেকটিভ কোর্সেস, তার মধ্যে দুটি ভাগ আছে, একটি ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এবং আরেকটি হলো ইলেকটিভ কোর্সেস বা জেনারিক ইলেকটিভ কোর্সেস। ডিসিপ্লিন স্পেসিফিক যেটা আমাদের বিষয় থেকে, অর্থাৎ যে সোশ্যোলজিতে অনার্স নিয়ে পড়ছে সোশ্যোলজি থেকেই তাকে নির্বাচন করতে হবে। জেনারিক ইলেকটিভ যেটা অন্য কোনো বিষয় থেকে নেওয়া যাবে। এরপরে আসে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেসে। এটার কথা আমরা জেনেছি, দুটো কোর্সেস এখানে আছে। একটি আছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স এবং আরো একটি আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটা একটা মূল জায়গা, আমরা অলরেডি দেখেছি। 14টা কোর কোর্স, 4টে করে ইলেকটিভ কোর্সেস থাকবে, 4টে ডিএসসি এবং 4টে জিই, এবং দুটি আমাদের এনহ্যান্সমেন্ট কোর্সেস থাকবে, একটি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এবং আরেকটি হলো স্পেসিফিক স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। আচ্ছা, ডিটেইল কোর কোর্সে আমরা অলরেডি জানি যে আমাদের সেমেস্টার 1 থেকে 4 এ 4টে জেনারিক ইলেকটিভ কোর্সেস থাকছে, অর্থাৎ G1, 2, 3, 4। এক একটি পেপার বা কোর্সে 6টি ক্রেডিট থাকছে, 6 ক্রেডিট থাকছে, তার মানে 70 নম্বরের, এবং 50 নম্বর টার্ম এন্ড এক্সামিনেশনের, এবং 20 নম্বর আমরা অ্যাসেসমেন্ট থেকে নেব। প্রত্যেকটি পেপারে কিন্তু 180 ঘন্টা, মানে মনে রাখতে হবে একটা ক্রেডিট ইজ ইকুয়াল টু 6 ক্রেডিট ইজ ইকুয়াল টু 30 আওয়ার্স, অর্থাৎ একটা ক্রেডিটের জন্য আমাদের 30 ঘন্টা পড়তে হচ্ছে, মানে 6টা ক্রেডিটের জন্য কিন্তু আমাদের 180 ঘন্টা পড়তে হবে। অর্থাৎ যে কোনো একটা পেপার যেখানে 6 ক্রেডিটের পেপার, তার মধ্যে টোটাল আমাকে 30 ঘন্টা সময় দিতে হচ্ছে। এর মধ্যে আমার টিচিং লার্নিং, আমার ক্লাসে পড়া, নিজের পড়াশোনা, পিপিটি, প্রেজেন্টেশন, অডিও ভিজুয়াল, সমস্ত কিছু মিলিয়ে আমাকে 30 ঘন্টা করে এক একটা পেপারে দিতে হবে। একই রকম ভাবে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সেস রয়েছে, যেটা সেমেস্টার 5 এবং 6 এ আসবে, সেখানেও একই রকম 50 নম্বর প্লাস 20 নম্বর, এবং স্টাডি আওয়ার্স কিন্তু টোটাল 180 ঘন্টা। এরপরে আসছি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেস, এটাতে রয়েছে 70 নম্বর, এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স ওটাতে রয়েছে 60 নম্বর। হ্যাঁ, এখানে একটা ভুল আছে, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সে আসলে 70 নম্বর হবে, 50 প্লাস 20, এবং স্কিল এনহ্যান্সমেন্ট যেটা রয়েছে সেখানে আমার আসছে 50 প্লাস 10, যেটা বিভিন্ন বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন এবং আমার যে অ্যাসেসমেন্ট আছে সেখান থেকে নেওয়া হবে। আচ্ছা, জিই কম্বিনেশন কোর্স, এটা যেহেতু চয়েস বেসড সিস্টেম, সেখানে অবশ্যই আমরা শিক্ষার্থীদের কাছে একটা চয়েসের কথা তুলে ধরেছিলাম। আমাদের জি কম্বিনেশনে 3টে চয়েস দেওয়া হয়েছিল, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি। তবে যেই পেপারটা নেবে সেটা সম্পূর্ণ নিতে হবে, অর্থাৎ হিস্ট্রি নিলে G1, 2, 3, এবং আবার পলিটিক্যাল সায়েন্স নিলেও তাই, বা বাংলা নিলেও তাই। হিস্ট্রিতে আমরা মূলত যদি যাই, হিস্ট্রিতে ইস্টার্ন ইন্ডিয়া, বেঙ্গল, কন্টেম্পোরারি ইন্ডিয়া, এগুলোর উপর নজর দেওয়া হয়েছে। পলিটিক্যাল সায়েন্সে যে বিষয়গুলো জি ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে সোশ্যোলজির ক্ষেত্রে, সেগুলো হচ্ছে ন্যাশনালিজম, ফেমিনিজম, কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এবং আম্বেদকর। বাংলাতে আবার আমরা সংস্কৃতি চর্চা এবং সমাজ, আধুনিক সাহিত্য চর্চা, তার ইতিহাস, ভাষা এবং আধুনিক সাহিত্য, এইগুলো আমাদের জির মধ্যে আসছে। 3টের মধ্যে যে কোনো একটা পেপার আমাদের, একটা বিষয় আমাদের বেছে নিতে হবে। এবারে আসছি আমরা ডিএসসি কোর্স লিস্টে। ডিএসসি কোর্সের মধ্যে রয়েছে প্রথমেই ডিএসসি 1, যেটা আমরা বললাম ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্সেস, যেটা আমাদের নিতেই হবে এবং যেগুলো আমাদের সাবজেক্টের মধ্যেই রয়েছে। ডিএসসি 1 আমাদের রয়েছে আরবান সোশিওলজি, ডিএসসি 2 রয়েছে অ্যাগ্রেরিয়ান সোশিওলজি, ডিএসসি 3 রয়েছে সোশিওলজি অফ ওয়ার্ক, ডিএসসি 4 রয়েছে এনভায়রনমেন্টাল সোশিওলজি, এবং ডিএসসি 5 রয়েছে ইন্ডিয়ান সোশিওলজিক্যাল ট্রেডিশনস। আবার ডিএসসি 4 আর ডিএসসি 5 এর মধ্যে কিন্তু একটা চয়েস আছে,
তোমরা ডিএসসি 4 বা ডিএসসি 5 যে কোনো একটা নিতে পারবে। আচ্ছা, আমরা প্রথমেই বলেছি যেহেতু আমরা রাজ্য স্তরে পড়াশোনা করছি, সেজন্য ইংরেজি এবং বাংলা দুটোতেই আমরা পড়াশোনা করার সুযোগ ছেলে মেয়েদের কাছে করে দিই। আমরা যে ক্লাসে পড়াবো সেটা ইংরেজি এবং বাংলা দুটো মাধ্যমেই পড়াবো, এবং তোমরা যখন পরীক্ষায় লিখবে সেটা ইংরেজিতেও লিখতে পারো বা বাংলাতেও লিখতে পারো, তবে যে কোনো একটা ভাষায় মনন করা ভালো, কারণ দুটোর মধ্যে যাতে মিশ্রণ না ঘটে, যে কোনো একটা ভাষাতেই নেওয়া ভালো। আচ্ছা, ইভ্যালুয়েশন প্রসেসের কথা অলরেডি প্রফেসর ঘোষ আমাদের বলেছেন। একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, সেখান থেকে 30% নেওয়া হবে, এবং আরেকটা টার্মেন্ট এক্সামিনেশন হবে, সেখান থেকে 70% নেওয়া হবে। অ্যাসাইনমেন্টটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে কি হয়, স্টাডি সেন্টার থেকে যেই অ্যাসাইনমেন্ট গুলো নেওয়া হয় সেই প্রশ্নপত্র উত্তরপত্রগুলো স্টুডেন্টদের ফেরত দিয়ে দেওয়া হয়। আমি জানি না প্যান্ডেমিকের মধ্যে সেটা কিভাবে সম্ভব, তবে নেভারথেলেস এক্সপার্টদের থেকে আমাদের কি ভুল ভ্রান্তির জায়গা সেগুলো আমরা দেখে নিতে পারবো, সেটা অবশ্যই খুব কাজের বিষয়। এবং টার্মেন্ট এক্সামিনেশন, যেখান থেকে আমরা 70% নম্বর পাবো। আগে স্যার বলেছেন যে 100 নম্বর নয়, এবার কিন্তু 70 আমাদের পরীক্ষা হবে, এবং 70 নম্বরের মধ্যে আমাদের এই পরীক্ষাটা থাকবে। তার মধ্যে 30% অ্যাসাইনমেন্ট থাকবে এবং 70% টার্মেন্ট পরীক্ষা থাকবে। আমাদের 30% নম্বর পেতে হবে পরীক্ষায় পাশ করার জন্য, অর্থাৎ টার্মেন্ট এক্সামিনেশন এবং অ্যাসাইনমেন্ট মিলিয়ে আমাকে 30% নম্বর না পেলে কিন্তু আমি পাশ করতে পারবো না। আচ্ছা, এই স্ট্রাকচারটার কথা আমরা অলরেডি জানি, যেখানে 4 কোর্স প্রত্যেকটা বিষয়ের মতো সোশ্যোলজির ক্ষেত্রেও 14টা ক্রেডিট আমরা যে বললাম, একটি পেপার ইজ ইকুয়াল টু 6 ক্রেডিট, এবং আমাদের কোর কোর্স, আমাদের জেনারিক ইলেকটিভ, ডিসিপ্লিন স্পেসিফিক প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 6 ক্রেডিটের পেপার। একমাত্র এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স আর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই দুটো ক্রেডিটের পেপার। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ক্রেডিট যাই হোক না কেন, পরীক্ষার সময়সীমা কিন্তু মোটামুটি 2 ঘন্টা, ফলে 2 ঘন্টার পরীক্ষা আমাদের বসতে হচ্ছে। আর আমাদের তাহলে টোটাল 26টা কোর্স, সেখানে 1 ক্রেডিটের জন্য আমার 30 ঘন্টা লাগছে, এবং যেখানে আমার টোটাল স্টাডি টাইম ফর 1 কোর্স অফ 6 ক্রেডিট, একটা পেপার যেখানে 6 ক্রেডিটের, সেটার জন্য আমাকে 180 ঘন্টা দিতে হচ্ছে। এবার আসবো যে আমরা কারিকুলামের পরে সত্যি সত্যি আমাদের এই যে তোমরা রয়েছো, শিক্ষার্থীরা রয়েছো, আমরা কিভাবে সত্যি লার্নারদের হেল্প করতে পারি। প্রথমত বলি, আমাদের বিভাগে আমাদের প্রফেসররা, আমাদের ফ্যাকাল্টিসরা অত্যন্ত হেল্পফুল, তারা ভীষণ এক্সপার্ট এবং তারা ভীষণভাবে তোমাদের সাহায্য করতে সবসময় প্রস্তুত। সারা সপ্তাহ ধরেই আমাদের ক্লাস হয়। আমাদের মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর কুমকুম সরকার, আমাদের সাথে রয়েছেন ডক্টর অজিত কুমার মন্ডল, আমি আছি ডক্টর শ্রাবন্তী চৌধুরী, এবং আছে অনুপম রয়। আমরা 4 জনে মিলে তোমাদের ক্লাস নেব, এবং আমাদের এই ডেডিকেটেড ফ্যাকাল্টিজরা রয়েছে বলে আমাদের ক্লাস নিতেও খুব সুবিধা হয়। আমাদের সিলেবাস ভীষণ ভালো, এবং এই সিলেবাসের কথা আমি পরে আসছি, একটু ছোট করে আমি সিলেবাসটাও তোমাদের দেখাবো। আমরা অলরেডি বলেছি সোশ্যোলজিতে যে কোনো ডিসিপ্লিন থেকে আমরা আসতে পারি, ফলত যে কোনো ডিসিপ্লিন থেকে আসার ফলে কি হয়েছে, আমরা যেহেতু ক্লাসেস গুলো ভার্নাকিউলারে বা বাংলায় নিই, বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজি বাংলায় দুটোতেই নিই, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং সহজলভ্য এসএলএম গুলো রয়েছে, এবং অত্যন্ত সহজ ভাষায় খুব সুন্দর করে লেখা এসএলএম গুলো, ফলত তোমাদের এসএলএম গুলো কিন্তু মাধ্যমে তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। এবং এটাই একটা ভীষণ ইউনিক জায়গা, যে কোনো ইউনিভার্সিটি থেকে একমাত্র আমাদের স্টেট ওপেন ইউনিভার্সিটি এরকম এসএলএম আমাদের হাতে তুলে দেয়, যার মাধ্যমে আমাদের বাইরের কোনো বই পড়তে অতটা লাগে না। আমরা রেফারেন্স পড়তেই পারি, কিন্তু এসএলএম আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে। আমাদের প্রত্যেকটা সিলেবাসে, প্রত্যেকটা পেপারের শেষেই একটা রেফারেন্স রয়েছে, গ্রন্থপঞ্জিকা রয়েছে, সেটা অবশ্যই দেখবে। এবং আমরা বহু পরিশ্রম করে আমাদের বিভাগের সবাই খুব খেটে আমরা সিলেবাসটা তৈরি করেছি, এবং প্রচুর সাজেস্টেড রিডিংস রয়েছে বাংলার। ফলত বাংলার বইগুলো কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। অনেক বাংলা বই রয়েছে, এবং আমরাও বাংলায় বই করার চেষ্টা করছি, আমাদের প্যারালালি দুটো কাজই চলছে, কিন্তু বাংলা বই আসতে আমাদের একটু সময় লাগবে। তো তার মধ্যে তোমরা যদি এই বাংলা বইগুলো দেখে নাও, সিলেবাসে যেগুলো রয়েছে, এবং একদম এখন বাজারে যে বইগুলো চলছে চালু বই, এবং সবে সবে যে বইগুলো প্রকাশিত হয়েছে সেই বইয়ের লিস্টও কিন্তু তোমরা সিলেবাসে পাবে। এবং আরো একটা কথা বলি, আমাদের যে আগের বিডিপি সিলেবাস ছিল সেই এসএলএম গুলো কিন্তু আমাদের এখন আমাদের ওয়েবসাইটে রয়েছে, ফলত সেখান থেকেও কিন্তু তোমরা বাংলার অনেক মেটেরিয়াল পেয়ে যাবে।
এরপরে অলরেডি স্যার বলেছেন অডিও ভিডিও লেকচার্স, আমাদের ওয়েব রেডিও মুক্তাক রেডিও রয়েছে, যেখানে আমরা নিয়মিত অডিও লেকচার্স পাঠাচ্ছি, অডিও ক্লিপিংস পাঠাচ্ছি। সেখান থেকে কিন্তু যেহেতু এখানে ব্রডব্যান্ড অনেক কম এবং সেই জন্য খুব অল্প খরচে খুব সহজভাবে তোমরা মুক্তাকে রেডিও মুক্তাকে তোমরা লেকচার গুলো শুনতে পারবে। এবং আমাদের যে বারবার বললাম স্টাডি মেটেরিয়াল গুলো লিখেছেন এক্সপার্টরা, এবং একই সাথে আমাদের অনলাইন এবং অফলাইন মোডে পড়াশোনা চলে। OER ডেটাবেস রয়েছে, যেটা আমরা বললাম ওয়েবসাইটে প্রচুর আমাদের অলরেডি স্টাডি মেটেরিয়াল তোলা রয়েছে আগের বছরের, এবং এখনো আমরা যে বেশ কিছু বই আগে আমরা লিখেছিলাম স্টাডি মেটেরিয়াল গুলো সেগুলোও তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। অবশ্যই ওপেন ইউনিভার্সিটি একমাত্র পশ্চিমবঙ্গে যেখানে সমাজতত্ত্ব পড়ানো হয় স্নাতক স্তরে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। এবং এরপরে কিন্তু তোমরা পোস্ট গ্রাজুয়েশন করে আমাদের সোশ্যোলজি PhD তে রয়েছে, তোমরা PhDও এখান থেকে করতে পারবে। আমাদের সমাজতত্ত্ব একটা বড় জায়গা হচ্ছে, এখানে প্র্যাকটিক্যালের বেশি অসুবিধা নেই, খুব একটা হাজার্ডস নেই, ফলত ফিল্ডে যাওয়া, সেখানে গিয়ে কাজ করা সেগুলো মিনিমাইজড ভীষণ। ফলত ওগুলো যেহেতু খুব খরচ সাপেক্ষ ব্যাপার বা সবাই গিয়ে উঠতে পারে না, সেজন্য প্র্যাকটিক্যালের বেশি কথাটির মধ্যে আমরা যাইনি। এবং এই মহামারীর সময় আমরা ভীষণভাবে শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করছি। আমাদের গুগল মিটের মাধ্যমে আমাদের গুগল ক্লাসরুম করে দেওয়া আছে, সেখানে তোমরা তোমাদের বক্তব্য দিতে পারো, তোমাদের কমেন্টস পাঠাতে পারো এবং নানান ভাবে তোমরা আমাদের থেকে সাহায্য চাইতে পারো। এবং যেটা প্রফেসর ঘোষ আগেই বলেছেন, NAAC accredited A ইনস্টিটিউশন, ফলত এই বিশ্ববিদ্যালয় আমরা সবসময় মাথায় করে রাখবো এবং সমাজতত্ত্বে কিন্তু স্নাতক স্তরে মুক্ত এবং দূরশিক্ষার মাধ্যম হিসেবে একমাত্র নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের এই সুযোগটা করে দেয়। হ্যাঁ, এই প্রত্যেকটা CC1 CC2 প্রত্যেকটা তো রয়েছেই, এবং যেটা আমি দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই রেফারেন্সেস এন্ড সাজেস্টেড রিডিংস কিন্তু প্রচুর বাংলা বই এখানে দেওয়া রয়েছে, এবং এই বাংলা বইগুলো তার ছাড়াও মোর রেফারেন্সেস, মোর সাজেস্টেড রিডিংস প্রচুর রয়েছে। ফলত সিলেবাসে কিন্তু তোমরা সবসময় প্রবেশ করো, কোনো অসুবিধা হলে আমাদের ওয়েবসাইটে আমাদের ইমেল ID দেওয়া রয়েছে, সেখানে তো যোগাযোগ করতেই পারবে। গুগল ক্লাসরুমও খুলে দেওয়া রয়েছে, সেগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ডক্টর শ্রাবন্তী চৌধুরী, খুব সুন্দর আপনি বুঝিয়েছেন কিভাবে পড়ানো হবে, কি পড়ানো হবে, এবং ক্রেডিট আওয়ার্সটাও বলেছেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলে, যদি 3 বছরের কোর্স 3 বছরে শেষ করতে হয়, সপ্তাহে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা যদি আমি ডিভোট করি, তাহলে কিন্তু ইজিলি আমার কোর্সটা শেষ হয়ে যায়। এবং কোর্সটা শেষ করতে গেলে কিন্তু এটা যদি আমরা স্টুডেন্ট সেন্ট্রিক বলছি, স্টুডেন্টদের নিজেদের তাগিদে পড়বে, এখানে কোনো দাদা কাকা বাবা বলবে না এই পড়তে বস, হ্যাঁ এই তোর পরীক্ষা আছে। এটা আমরা নিজেদের মোটিভেশন নিজেদেরকে নিয়ে আসতে হবে, কারণ আমরা ভর্তি হয়েছি আমাদের নিজেদের তাগিদে। আমরা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারিনি, সেটা আমার বাড়ির কারণে হতে পারে, আর্থিক কারণে হতে পারে। এখন আমার সেই সুযোগটা এসছে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার ডিগ্রিটা যদি আমি বাড়াতে পারি, তাহলে আমার কর্মস্থলে যেরকম আমার লাভ হবে, তেমনি আমার সমাজেও একটা প্রতিষ্ঠা পাবে। কারণ আমি এতদিন HS ছিলাম, আমাদের BDP নিয়ে কথা বলছি বা আন্ডার গ্রাজুয়েট। এখন যারা HS পাস করেছিল তারা যদি 3 বছর বাদে গ্রাজুয়েট হয়, তাদের কিন্তু পাশের বাড়ির লোকও একটু ভাববে না হি অর সি ইজ নাও গ্রাজুয়েট। তো সেই জায়গাটাও কিন্তু একটা ভাবার বিষয় আছে। আমি যে ভর্তি হয়েছি, সেই ভর্তি হওয়াটাকে সার্থক করে তুলতে হবে, নিজেকে করতে হবে। আমরা হেল্প করছি, আমরা মিডিয়েটর হিসেবে কাজ করছি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সেই সুযোগটা করে দিচ্ছে, যারা পড়াশোনা করতে পারেনি বিভিন্ন কারণে, এখন সেই সুযোগটা আমরা পাচ্ছি, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার সমাজে যেরকম আমার প্রতিষ্ঠা পাবো, তেমনি কর্মস্থলেও আমাকে সমীহ করবে। হ্যাঁ, ও এতদিন HS পাস ছিল, ও এখন গ্রাজুয়েট হয়েছে, এবং পরবর্তীকালে যদি সুযোগ আসে আমি মাস্টার্সও করতে পারবো। যেমন সোশিওলজি পাস করে আমরা MA সোশিওলজি নেই, MSW আমরা পড়তে পারবো, বা বিভিন্ন স্ট্রিমে যাওয়া যেতে পারে। একেবারে পল সায়েন্সে MA পল সায়েন্স করতে পারবে। তো সুতরাং একটা ট্রান্সফরমেশন হবে। আমি এতদিন HS ছিলাম, 3 বছর বাদে আমাদের যে স্টাডি মেটেরিয়াল গুলো পাবলিশ করছি, স্টাডি মেটেরিয়াল গুলো পড়লে কিছু তো ট্রান্সফর্ম হবে, নিজের মনের মধ্যে চেঞ্জ হবে। সেই চেঞ্জটা আমরা করতে চাই। সেই চেঞ্জটা আমরা যদি করতে পারি মানুষের মনে, একজন স্টুডেন্টের মনে, তাহলে কিন্তু সোসাইটি, সোশিওলজির ম্যাডাম আছেন, সোসাইটি কিন্তু ইনডাইরেক্টলি
চেঞ্জড হবে। আমার মতে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেই ট্রান্সফরমেশন এফেক্টটা সোসাইটিতে পড়ছে, এবং সেই জন্যই কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতোই মুক্ত বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। সেই সুযোগটা করে দেওয়া হচ্ছে যাতে আপনারা এগিয়ে এসছেন। আমরা তো বলিনি তুমি ভর্তি হও, আপনারা নিজেদের তাগিদে ভর্তি হয়েছেন, কারণ আপনারা বুঝতে পেরেছেন যে আমার এই কোয়ালিফিকেশন বাড়ানো দরকার। আমি এইচএস পাস ছিলাম এতদিন, আমি এইবার গ্রাজুয়েট হব, 3 বছর বাদে আমি দেখাতে পারবো দেখো নাও আই এম এ গ্রাজুয়েট। তো সেই জায়গাটা কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা আছি, আমরা হেল্প সর্বস্ব হেল্প আছে। আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন কথা বললেন, আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে আমরা সমস্ত ভাবে হেল্প করতে রাজি আছি, কিন্তু আর্জটা বা চাহিদাটা নিজেদের থাকতে হবে। নিজেরা যদি ঠিক মতো সময় মতো কোর্সটা করতে পারে, ওয়েবসাইট ফলো করতে পারে, আমাদের যে সমস্ত ডাইরেক্টিভস আছে, আমাদের মাস্টারমশাই বা দিদিমণি যারা ম্যাডাম যারা আছেন তাদের যে গাইডলাইন আছে সেই অনুযায়ী যদি আমরা চলি, দেখা যাবে 3 বছর পরে, আজকে 21 জুলাই, পরের 21 জুলাই দেখা যাবে আমি গ্রাজুয়েট হয়ে গেছি। এই জায়গাটা নিজেদের ঠিক করে নিতে হবে। আমি 3 বছরের কোর্স, গ্রাজুয়েশন এবং আমাদের পিএইচডিও আছে সোশ্যোলজিতে, পরবর্তীতে এমএসডব্লিউ করে আবার সোশ্যোলজিতে আমরা পিএইচডি। আমি 3 বছরের কোর্স 3 বছরে শেষ করব না 5 বছরে করব, সেট ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট কনসার্ন। এটা ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করব আমি 3 বছরের কোর্স 3 বছরে শেষ করা। তো আমি এরপরে ইনভাইট করব, আমাদের মধ্যে আছেন ডক্টর মনশান্ত বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি। আমাদের 3টে বিষয়ে সিবিসিএস চালু হয়েছে সোশ্যাল সায়েন্সের, আমাদের হিস্ট্রি বিষয়ে বলবেন ডক্টর মনশান্ত বিশ্বাস। আমি ডক্টর বিশ্বাসকে অনুরোধ করব একটু শর্টেন করার জন্য, আমাদের 5টায় আরেকটা স্কুলের প্রোগ্রাম আছে, তো আমাদের যদি একটু টাইমলি শেষ করতে পারি আমার ভালো হয়। সো ওভার টু ডক্টর মনশান্ত বিশ্বাস। তো আমি সরাসরি একদম পুরো বিষয়ে প্রবেশ করছি। তবু একটা কথা বলতেই হয় যে ডিরেক্টর অফ শিক্ষা প্রফেসর অনির্বাণ ঘোষ দীর্ঘদিন ধরে মানে একই সঙ্গে পরপর আমাদের এরকম সুযোগ করে দিচ্ছেন ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ হওয়ার, মানে ভার্চুয়াল মিটে। শুধু তাই নয়, মানে আমরা যাই হোক ছাত্রছাত্রীদেরকে কিছু ইনফরমেশন অন্তত দিতে পারছি, এটা খুব সুখের, যেটা আমরা সত্যি চাই। তো যাই হোক, আমাদের স্কুল অফ সোশ্যাল সায়েন্স এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একেবারে প্রথম দিককার একটা স্কুল। এই স্কুল এখন 4টি বিষয়ের উপরে পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট 2টি কোর্সই করে থাকে। তো তার ভেতরে ইতিহাস একটি প্রধান এবং অন্যতম বিষয়। সেই বিষয়ে আমরা মোট 4 জন ফ্যাকাল্টি আছি আমাদের ডিরেক্টর সহ। সেখানে চন্দন বসু, প্রফেসর চন্দন বসু, ঋতু মাথুর, অনুরাধা রায়, সৌমিত্র শ্রীমানি এবং আমি ডক্টর মনশান্ত বিশ্বাস। তো যাই হোক, আমাদের যে স্কুলের একটা ভিশন ছিল, সেই ভিশনটা একবার ওপেন ইউনিভার্সিটির মতোই টু রিচ দ্য আনরিচ এবং টু অ্যাচিভ দ্য এক্সিলেন্স ইন টিচিং, ট্রেনিং, রিসার্চ এরিয়া অফ সোশ্যাল সায়েন্স, সেম অ্যাজ হিস্ট্রি রিসার্চ। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টু এম্পাওয়ার দ্য লার্নার্স ফর দ্য চেঞ্জিং প্রফেশনাল ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের ভিশন ছিল, এবং সোশ্যাল সায়েন্সের সাথে এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটির সঙ্গে একবার আমাদের এইমস বা ভিশন। তো যাই হোক, আমাদের যে নতুন কোর্স আমরা চালু করেছি, এই নতুন কোর্সের যে সিলেবাস তৈরি হয়েছে, সেই ইতিহাসের সিলেবাসের আমাদের একটা অবজেক্টিভ ছিল এবং একটা এক্সপেক্টেড আউটকাম ছিল। সেই চিন্তা ভাবনা করেই আমাদের সিলেবাসটা রচিত হয়েছে, যেটা আপনাদেরকে বললেন আমাদের শিক্ষা ডিরেক্টর সাহেব, যে আমরা ইউজিসি কে ফলো করেই মূলত সেগুলো তৈরি করেছি। তবুও সাবজেক্ট ওয়াইজ আমাদের হিস্ট্রির কিছু স্পেসিফিক দিক রয়েছে, যে দিককে কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের সিলেবাস ওরিয়েন্টেশন করেছি। যেখানে সেলফ লার্নিং এর বিষয়টা তো আমাদের ওপেন ইউনিভার্সিটির সঙ্গেই রয়েছে, কিন্তু আমরা আসলে টু গাইড লার্নার্স টু গ্যাপ ফ্যাক্টস অ্যান্ড অ্যাকোয়ারিং নলেজ এবং এই হিস্টোগ্রাফিক্যালি যে ডিবেটস গুলো এবং আর্গুমেন্টস গুলো, থিওরি গুলোকে নিয়ে ছাত্রছাত্রীরা কিভাবে নলেজ অ্যাকোয়ার করতে পারে এবং আর্গুমেন্ট দিতে পারে ডিবেটের প্রেক্ষিতে, সেইগুলো কিন্তু আমরা বিচার করে আমাদের সিলেবাসটাকে তৈরি করেছি। অবশ্যই সেটা ইউজিসি সিলেবাসকে কেন্দ্র করে। আরেকটা যেটা আমরা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে এই যে কানেকশন, মানে ন্যারেটিভটা চেঞ্জ হয়েছে, যেটা লোকাল ন্যারেটিভ থেকে গ্লোবাল ন্যারেটিভের দিকে যাওয়া হয়েছে আমাদের সিলেবাসে। এটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড রিলেশনাল এসপেক্টিভ আমাদের এখানে থেকেছে। অর্থাৎ কিনা একটা কনস্টিটিউশনাল ভ্যালুস, সোশিও কালচারাল ইস্যুস, এগুলো কিন্তু গ্লোবাল পিসকে কেন্দ্র করে আন্ডারস্ট্যান্ডিং বাই দ্য
projective of plural societies, plural features of the Indian society and heritage, এইটাকে কেন্দ্র করে আমাদের সিলেবাসটা কিন্তু তৈরি হয়েছে। এবং আমি আমি আরো সংক্ষেপে বলতে পারি যে আমাদের এই সিলেবাসটা তৈরি, আমি পরে বিষয়ভিত্তিক জায়গায় যাব, কিন্তু আমাদের যে এক্সপেক্টেড আউটকাম ছিল সেই আউটকাম কিন্তু একটা জিনিসের উপরে, লার্নিং আউটকাম বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ LOCF, এই যে ধারণা ইউজিসি সেই ধারণার উপরে নির্ভর করেই হয়েছে। এবং সেখানে ক্রিটিক্যালি ছাত্রছাত্রীদের যে এক্সপিরিয়েন্স ওরিয়েন্টেড নলেজ, সেই নলেজকে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করবে বাস্তব জীবনে, সেটাকে কিন্তু গুরুত্বপূর্ণ দিক হিসাবে আমরা আউটকাম হিসাবে ধরেছি। এবং সেখানে আমাদের ছাত্রছাত্রীদের থেকে, আমাদের এই সিলেবাস থেকে আন্ডার গ্রাজুয়েট কোর্স কমপ্লিট করার পর তাদের থেকে আমরা আশা করি বা আমরা ভেবেছি যে তাদের কাছ থেকে আমরা এইগুলো পেতে পারি। কিরকম, যে ইতিহাস সম্পর্কে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সে জানতে পারবে, এবং সেখানে কি হবে, সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে সে তার জীবনকে নির্ধারণ করতে পারবে, ওই জীবন চলার পথকে নির্মাণ করতে পারবে। সে কিরকম ভাবে হতে পারে, সে করতে পারবে, মানে একটা এথনিক্যালি আর একটা হচ্ছে প্রফেশনালি। এথনিক্যালি যেটা বা এথিক্যালি, মরালি সে কি হবে, তার ভেতরে ইকুয়ালিটি জন্মাবে, তার ভেতরে হারমোনি জন্মাবে, এবং তার ভেতরে ন্যাশনাল আইডিয়া সম্বন্ধে বা আমাদের ঐক্যের, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভাবনা চিন্তা থেকে জাতীয়তাবাদকে দেখার চিন্তা ভাবনা করে, অর্থাৎ একজন আদর্শ নাগরিক তৈরি হবে। এই মরাল দিক আমাদের হিস্ট্রি সিলেবাস পাস করে বা হিস্ট্রি সিলেবাস কমপ্লিট করে যারা আসবে তাদের কাছ থেকে কিন্তু আমরা সেটা আশা করি। একটা দ্বিতীয় নম্বর হচ্ছে প্রফেশনালি তারা স্কুলে চাকরি পাবে, কলেজে চাকরি পাবে, এবং তারা অবশ্যই দেখা যাচ্ছে যে গবেষণার দিকে যাবে, পিএইচডি করবে। এই একাধিক দিকগুলো ইউপিএসসি, বিসিএস, WBCS বা IAS এ যাবে, একাধিক প্রশাসনিক দিকে যাবে। এই যেতে গেলে তাদের ইতিহাস একটা বিষয় হিসেবে কাজ করবে। সেই বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। এখন তারপরে এগুলো হচ্ছে আমাদের আউটকাম এবং আমাদের ছাত্রছাত্রীদের হিস্ট্রি পড়ে যারা গ্রাজুয়েট হবে তাদের প্রসপেক্ট। যেটা আমাদের 14টা কোর্স আছে সেটা আপনারা সবাই জানতে পেরেছেন, এবং আমাদের যে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট আছে বা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট এবং স্কিল এনহ্যান্সমেন্ট সাবজেক্ট গুলো আছে। এখন অনির্বাণ স্যার আমাদেরকে 4টে সেমিস্টার, মানে প্রথম দুটো ইয়ারের কথা বলেছেন। সেই দুটো ইয়ারে আমাদের যে ইতিহাস সাবজেক্ট গুলো পড়ানো হবে সেগুলো সম্বন্ধে আমি একটু বলি। আমাদের CC1 অর্থাৎ প্রথম ইয়ারে, ফার্স্ট সেমিস্টারের প্রথম ইয়ারে যেটা CC1 হিস্ট্রি অফ ইন্ডিয়া, এবং দ্বিতীয় যেটা CC2 সেটা হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডের একটা ইন্ডিয়ান হিস্ট্রি এবং একটা ওয়ার্ল্ড হিস্ট্রি, এই দুটো দিক ফার্স্ট ইয়ারে পড়ানো হবে, কোর্স 1 এবং 2। আর জেনারিক স্পেসিফিক যেটা পড়ানো হবে, জেনারিক স্পেসিফিক 1, এবং এখানে আমাদেরকে ওই অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট এবং স্কিল এনহ্যান্সমেন্ট এই দুটো সম্বন্ধে আমি বলছি না, কারণ এগুলোর মোরালের সবার একই। দ্বিতীয় যে সেমিস্টার, মানে প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার, সেখানেও ঠিক একই রকম ভাবে ইন্ডিয়ান হিস্ট্রি 2 এবং সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ মিডিয়াবেল ওয়ার্ল্ড, এটা কিন্তু একটু আলাদা। অর্থাৎ কিনা মিডিয়াবেল ওয়ার্ল্ড যেটা পড়ানো হচ্ছে এই সোশ্যাল এবং কালচারাল ফরমেশনের জায়গায়, সেখানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যেমন মিডিয়াবেল যুগ 1206 থেকে ঠিক 1707 পর্যন্ত এই সময়কাল, তেমনি ঠিক মধ্যযুগে পঞ্চদশ এবং সপ্তদশ শতকের এই পার্টটা কালচারাল হিস্ট্রি ফরমেশন ওয়ার্ল্ড বেসিসে সেগুলো দেখা হবে। একই রকম ভাবে এখানে আমাদের থাকবে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট এবং স্কিল এনহ্যান্সমেন্ট, এটা সেকেন্ড পেপার 4 এবং 7 থাকবে, সেকেন্ড থাকবে। এবং দ্বিতীয় ইয়ারে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে আমরা ঠিক একই রকম ভাবে দুটো করে কোর্স পড়াবো। ফার্স্ট কোর্স যেটা থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেটা 1750 থেকে 1206 পর্যন্ত এই হিস্ট্রি, এবং যেটা সিসি কোর্স অর্থাৎ কোর্স 6 থাকবে, যেটা রাইজ অফ মডার্ন ওয়েস্ট, যেটা আমরা আগে পড়তাম যে ইউরোপের রূপান্তর। এই ইউরোপের রূপান্তরটা আমরা এই রাইজ অফ মডার্ন ওয়েস্টটা, এটা আমাদের এই তৃতীয় যে সেমিস্টার, সেই সেমিস্টারে দ্বিতীয় কোর্সটা অর্থাৎ CC6। এবং দ্বিতীয় যে চতুর্থ যে সেমিস্টার থাকবে দ্বিতীয় বর্ষের, সেখানে আমাদের কোর্স হিসাবে থাকবে রাইজ অফ মডার্ন ওয়েস্ট 2, অর্থাৎ রাইজ অফ মডার্ন ওয়েস্ট 2 এইটা
প্রাক আধুনিক মডার্ন পর্ব, এই মডার্ন পর্বটা ওয়ার্ল্ড বেসিসে সেটা আলোচনা করা হবে। এবং তারপরে কোর কোর্স 9 যেটা, এই কোর কোর্স 9 এ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া 1550 টু 1605 এই সময়কাল পর্যন্ত আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি সিসি 9 পেপারটা থাকবে। এবং এখানে জেনারেল স্পেসিফিক পেপার 4 থাকবে, আর থাকবে স্কিল এনহ্যান্সমেন্ট, যেটা আমাদের স্কিল এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অফ দ্য টেক্সট, এই বিষয়গুলো আলোচিত হবে। এই দুটি ইয়ারে চারটি যে সেমিস্টার, এই 4টি সেমিস্টারের মধ্যে আমাদের এইগুলো আলোচনা করা হবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন 3rd ইয়ার বা 4th ইয়ারে যাব বা পরবর্তী সেমিস্টারগুলোতে যাব, তখন আলটিমেটলি আমাদের এই বিষয়গুলো নখদর্পণে আসবে। একই রকম ভাবে 14টা যে আমাদের কোর কোর্স আছে বা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স গুলো আছে, সেগুলো আমরা একাধিকভাবে ওরকম আলোচনা করতে পারবো। এবার যেটা আমাদের পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজি বা বেঙ্গলি, এদের থেকে ফার্স্ট সেমিস্টারে আমাদের যে ন্যাশনাল মুভমেন্টস অফ ইন্ডিয়া বা এইটা যেমন ডিসিপ্লিন স্পেসিফিক সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে, অথবা ফেমিনিস্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস এটা নেওয়া যাবে, গান্ধী অ্যান্ড কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এটা আমাদের 3rd সেমিস্টারে গিয়ে আমরা এটা নিতে পারবো। সুতরাং এই বিষয়গুলো আমাদের একটা চয়েসের ভেতরেই পড়বে, এবং আমরা সেই চয়েস অনুসারে ঠিক একই রকম বাংলা বা সোশিওলজি থেকে সেই জায়গাগুলোতে আমরা যেতে পারবো ওই জেনারেল ইলেকটিভ কম্বাইন কোর্সের ক্ষেত্রে। সুতরাং আমাদের কাছে যথেষ্ট সুযোগ আছে যে আমাদের এই চয়েস করে নিজেদের ইচ্ছা বা আমাদের আগ্রহ অনুসারে, ছাত্রছাত্রীদের আগ্রহ অনুসারে আমাদের এই সাবজেক্টগুলো বেছে নিতে পারবে। এবং একইভাবে দেখা যেতে পারে যে আমি ডিটেলে যাব না, কারণ আমাদের যে ক্রেডিট সিস্টেম এবং আমাদের পরীক্ষা সিস্টেম, এগুলো সম্বন্ধে আমাদেরকে অনির্বাণ স্যার বলেছেন সুন্দরভাবে, বা প্রত্যেক সাবজেক্টগুলো আলাদাভাবে একই রকম ভাবে প্যাটার্নটা ঠিক করা হয়েছে। সুতরাং এটা ডিটেল আরো যাওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তবুও তোমরা পেয়ে যাবে আমাদের প্রসপেক্টাস থেকে সমস্ত বিষয়। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা কিন্তু অন্যান্য সাবজেক্ট বা ফ্যাকাল্টির মতো, অন্যান্য স্কুলের মতো আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষকরাও একইভাবে ছাত্র দরদি হিসাবে সবার পাশে থাকার চেষ্টা করি আমাদের ইমেলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমেই। তোমরা যে কোনো সমস্যা যে কোনো সময় আমাদের কাছে প্রশ্ন করবে, জানতে চাইবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া প্যান্ডেমিক পিরিয়ড অতিক্রম করলে তারপরে তো আমরা সরাসরি আলোচনায় অংশগ্রহণ করবোই। আমরা ফেস টু ফেস আমাদের দেখা হবে। তার আগে পর্যন্ত আমাদেরকে এই কোভিড প্যান্ডেমিকের বিষয়গুলো মেনে নিয়েই আমাদের ক্লাস নিতে হবে, সেগুলো আমরা নেব। সেখানেও আমাদের সাথে পরস্পর মত বিনিময় হবে। তোমাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা আছি, কোনো চিন্তা করবে না, তোমরা শুধু তোমাদের পড়াশোনাটা করে যাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ডক্টর মানসান্ত, ভালোই বলেছেন আপনি। আমাদের প্রায় শেষ করে আসতে হবে। যদি 2-1টা প্রশ্ন নিতে পারি আমরা, 2-3টে, যদি কারো প্রশ্ন থাকে করতে পারে। আমাদের এইটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা ইন্টারঅ্যাক্ট করলেন, আমাদের যারা নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট তারা বুঝতে পারলেন যে আমরা কিভাবে পড়ানোর চেষ্টা করি এবং কিভাবে আমরা আমাদের ছাত্রছাত্রীদের পৌঁছই। কারণ আমরা বিভিন্ন সময় মেল পাই যে আমরা কি করব, আমরা তো ভর্তি হয়েছি, এখনো ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো নোটিফিকেশন নেই, আমরা চিন্তা করছি। আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের যারা ফ্যাকাল্টি আছেন তারাও আমরা ভাবছি কত তাড়াতাড়ি আমরা টিচিং লার্নিংটা শুরু করতে পারি, কিন্তু অন ক্যাম্পাস তো করা সম্ভব না এই মুহূর্তে, কারণ গভর্নমেন্ট প্রোটোকল আছে। তো সেই জায়গার পরিবর্তে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কি করে আমরা অতি দ্রুত ক্লাসগুলো শুরু করা যায় সেটাই আমরা চেষ্টা করব। তবে এটা তো পুজোর মাসে তো কিছু হবে না, আমরা নভেম্বর থেকে চেষ্টা করব ক্লাসগুলো শুরু করার। কিন্তু সবটাই ডিপেন্ড করবে তখনকার সিচুয়েশন কি, কারণ অনেকগুলো ইফ বার্ডস থাকে তো একটা প্ল্যান করার আগে, তো সেইগুলোকে মাথায় রেখেই আমরা প্ল্যান করছি টু স্টার্ট আওয়ার একাডেমিক অ্যাক্টিভিটিস ফ্রম দ্য মান্থ অফ নভেম্বর। তবে আমি বারবার যেটা বলছি, আমার ফ্যাকাল্টি মেম্বাররাও বললেন, সেটা হচ্ছে ওয়েবসাইটটা ভালো করে ফলো করতে। কোনো গ্রুপ বা কোনো SMS উপর ডিপেন্ড না করে আমি ওয়েবসাইটটাকে যদি ফলো করি, তাহলে আমি যে আর্জ নিয়ে ভর্তি হয়েছি, PDP-তে ভর্তি হয়েছি, UG-তে ভর্তি হয়েছি, সেটা আমি 3 বছরের কোর্স 3 বছরেই শেষ করতে পারবো। এটুকুই বলা। যদি কারো 2-3টা আমরা কোশ্চেন নিতে পারবো, কারণ আমাদের 5টায় আরেকটা সেশন আছে স্কুল অফ এডুকেশন, সেখানেও আমাদের এখনকার যারা পার্টিসিপেন্টস আছে তারা পার্টিসিপেট করতে পারে। আমরা সেখানে এডুকেশন নিয়ে আলোচনা করবো, এডুকেশন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার থাকবেন, সেখানে আমরা এই ইন্ডাকশন মিটিং এ এইগুলোই আলোচনা করবো, তাদের বিষয় নিয়ে আলোচনা হবে। সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম যে ইন্ডাকশনের প্রথম 21-22 যে ইন্ডাকশন মিটিং,
সেই ইন্ডাকশন মিটিং এর সমাপ্তি ঘোষণা করছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যস্ততার মধ্যেও স্যার ছিলেন, উপাচার্য মহাশয় ছিলেন, তাকে বিশেষ ধন্যবাদ দেব। স্যারের হাত দিয়েই আমাদের রিলিজড হলো আমাদের স্টাডি মেটেরিয়াল। এই নতুন শিক্ষাবর্ষে নতুন মোড়কে নতুন স্টাডি মেটেরিয়াল আমরা প্রকাশ করলাম স্যারের হাত দিয়ে। আর আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর বর্ণনা গুহ ঠাকুরতে, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স, ডক্টর শ্রাবন্তী চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোশিওলজি, এবং ডক্টর মনশান্ত বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি অ্যাজ স্পিকার ছিলেন। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ডাইরেক্টর কল্যাণী, রিজিওনাল ডেপুটি ডিরেক্টর দুর্গাপুর প্রসেনজিৎ ভট্টাচার্য, শ্রী শান্তনু দাম ফ্রম জলপাইগুড়ি আরসি। সুতরাং যে যেখানে ভর্তি হয়েছে, আমাদের 3টে রিজিয়ন আছে, সেটা একটু বলে নিই। যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, বই পাচ্ছে না বা আমার ইমিডিয়েট ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাদের যে 3টে প্রাইম লোকেশনে আরসি আছে, রিজিয়নাল সেন্টার আছে, সেখানে যোগাযোগ করা যেতে পারে ফর ইমিডিয়েট রিড্রেস। সেখানে আমাদের জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার মধ্যে আমাদের রিজিয়নাল সেন্টার করা হয়েছে এবং ওয়েল ইকুইপড করা হয়েছে। এছাড়া আমাদের দুর্গাপুরে আছে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ যেটা আছে, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, তার পাশেই আমাদের রিজিয়নাল সেন্টার আছে। আর কল্যাণী ইউনিভার্সিটির পাশে কল্যাণী রিজিয়নাল সেন্টার আছে। এই 3টে রিজিয়নাল সেন্টার থেকে আমরা অপারেট করি। যারা নতুন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে, তারা এই রিজিয়নাল সেন্টারে গিয়েও তাদের যে সমস্ত চাহিদা সেগুলো জানাতে পারে এবং আমাদের যারা স্টাফ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ বা ফ্যাকাল্টি আছে, তাদের সাথেও ইন্টারঅ্যাক্ট করতে পারে। কারণ আমাদের প্রত্যেকটা আরসিতেই আমাদের ফ্যাকাল্টি পোস্টেড আছে। যদি কোনো একাডেমিক কোয়ারিজ হয়, তাহলে রেসপেক্টিভ আরসিতে যাওয়া যেতে পারে, তবে এখনই নয়, আফটার প্যান্ডেমিক, আফটার লিফটিং অফ লকডাউন। তো সেই সময় আমাদের ওখানে যারা ফ্যাকাল্টি থাকবে তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে। তাদেরকে কলকাতায় আসার দরকার পড়বে না বা অন্য দূরে যাওয়া দরকার পড়বে না। আমাদের তো এলএসসি আছে, লার্নিং সাপোর্ট সেন্টার তো আছেই, তার সাথে সাথে আমাদের যে সমস্ত রিজিয়নাল সেন্টার গুলো আছে সেখানে গিয়েও আমাদের ফ্যাকাল্টি মেম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার আছে তাদের সাথে কথা বলে রিড্রেস করে নেওয়া যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে একটু ওয়েবসাইটটা বললে ভালো তো, আর্টসের যে ওয়েবসাইটটা যেটা বলছিলেন আপনি। ওয়েবসাইট wpnsu.ac.in। আর যেখানে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল হবে তার এলএমএস তৈরি হয়েছে, তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসএমএস করে যাবে। আরেকটা বিষয় আমি বলি, সবে তো ভর্তি হয়েছে সবাই, মোবাইল নাম্বার যেন চেঞ্জ না হয়। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে ভর্তি হয়েছে সেই মোবাইল নাম্বারটা অন্তত কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত চেঞ্জ না করাই ভালো, কারণ ওইটাই একমাত্র যোগাযোগের মাধ্যম। মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেলে কোনো এসএমএসও যাবে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ইউনিভার্সিটির সাথে। সেজন্য আমাদের অনুরোধ থাকবে সবাই যেন যে রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারটাই থাকবে। আর ইমেল আইডি সবসময় নিজের দিতে হবে। অনেকের সমস্যা কি, সাইবার ক্যাফেতে গিয়ে সাইবার ক্যাফের যে মালিক তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি দিয়ে লগ ইন করা হয়। ফলে কি হবে, পরবর্তীকালে যে সমস্ত ইনফরমেশন গুলো পাঠানো হয় সেগুলো স্টুডেন্টের কাছে যায় না, সেগুলো সাইবার ক্যাফের মালিকের কাছে যায়। ইভেন যখন টাকা রিফান্ড হয় তখন সেই টাকাটা আমাদের স্টুডেন্টরা পায় না, সাইবার ক্যাফেতে গিয়ে জমা পড়ে। স্বাভাবিকভাবে স্টুডেন্টদের একটা গ্রিভেন্স হয় যে আমাদের সাথে ইউনিভার্সিটির কোনো যোগাযোগ থাকছে না। কারণ কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে এটা একটা অন্যতম কারণ যে আমার যে ইমেল আইডি, আমার যে ব্যক্তিগত মোবাইল নাম্বার, আমার যে স্টুডেন্ট এনরোলমেন্ট নাম্বার, আমার যে ডেট অফ বার্থ, এগুলো কিন্তু অন্য কোনো পার্সনের সাথে শেয়ার করা যাবে না। এটা কিন্তু একদম দেওয়ালে লিখে রাখতে হবে আমি কি কি শেয়ার করব না। আমার এনরোলমেন্ট নাম্বার শেয়ার করব না, আমার ডেট অফ বার্থ শেয়ার করব না, আমার ইমেল আইডি শেয়ার করব না, মোবাইল নাম্বার শেয়ার করব। তাহলে এই এতগুলো জিনিস আমি কখনো কাউকে শেয়ার করবো না, যতই আমার কাছের বন্ধু হোক, যতই আমার হেল্পফুল হোক, কিন্তু আমি কখনো এটা শেয়ার করব না। পরবর্তীকালে এইগুলোই আমাদের কাছে বাউন্স ব্যাক হবে যে আমার পরীক্ষা কেউ দিয়ে দিয়েছে, আমার এনরোলমেন্ট নাম্বার কেউ নিয়ে নিয়েছে, আমার সার্টিফিকেট কেউ নিয়ে নিয়েছে, হ্যাঁ, আমার রিফান্ড আমি পাইনি, ইউনিভার্সিটিকে দোষারোপ করা। কিন্তু তখন এগুলো করলে কিন্তু কোনোটাই এন্টারটেইন হবে না। সুতরাং অ্যাজ এ স্টুডেন্ট আমার কিছু দায়িত্ব থেকে যায়, অ্যাজ এ লার্নার আমার কিছু দায়িত্ব থাকে, আমি অ্যাডাল্ট লার্নার। সুতরাং ডুজ অ্যান্ড ডোন্টস আমাদের থেকে আপনারা ভালো জানেন। আমাদের নিজের বিপদ নিশ্চয়ই কেউ ডেকে আনবেন না। এইগুলো বিপদের পর আমি সাবধান করে দিলাম। পরবর্তীকালে এইগুলো যদি ডাইভার্জ হয়ে যায় তাহলে ইউনিভার্সিটির পক্ষ থেকে কিছু করা যাবে। তো এইটুকু বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করলাম। আমাদের 5টায় আবার একটা লিঙ্ক আছে, যদি কেউ মনে করে ঢুকতে চায়, জয়েন করতে চায়, তাহলে জয়েন করতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। মনশান্ত, ডক্টর শ্রাবন্তী, ডক্টর বর্ণনা, সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি এবং ইউনিভার্সিটির পক্ষে আর যারা ছিলেন, গৌরব আছে, প্রসেনজিৎ আছে, ডক্টর জানা আছেন, ডক্টর আইচ আছেন, সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করলাম।